ঠাস করে কে যেন চড় মারলো। দেখলাম একটা মেয়ে আমাকে চড় মেরেছে, আমার গালটা লাল করে দিয়েছে। ও, আপনারা তো কিছুই বুঝতেছেন না, আমি বুঝিয়ে দিচ্ছি চলুন। আমরা চার বন্ধু মিলে কলেজে এসে কলেজের বাইরের গেটে দাঁড়িয়ে আছি। আমার বন্ধু নীল আমাকে বলল, দোস্ত, সিগারেট ধরা। আচ্ছা বন্ধু। আমি পকেট থেকে বাংলাদেশের 1 নম্বর ব্র্যান্ডের সিগারেট ব্যঞ্জনের প্যাকেট বের করলাম। 4টা সিগারেট বের করলাম, আমি সহ 4জনকে দিলাম। আমি মুখে নিয়ে রবিনকে বললাম, হই হারামি, আগুন দে। আচ্ছা, এই নেবে। আমি রবিনের কাছ থেকে আগুন নিয়ে সিগারেট ধরালাম। আমার আর বন্ধুগুলো সিগারেট ধরালো। আমি সিগারেট শুকটান দিলাম, মুখ দিয়ে ধোঁয়া ছড়াচ্ছি। রাসেল আমাকে বলল, দোস্ত, সিগারেট ধরালাম, এখন তুই একটা গান বল। আচ্ছা দোস্ত। আমি একটা গান ধরলাম, গুরু গাজা বানাইলা কি দিয়া, টানলে দেখি কিছু নাই, মাইয়া একটা দেখতে পাই, গুরু গাঞ্জা বানাইলা কি দিয়া। এই গানটা বলছি, তখন কোথা থেকে একজন এসে ঠাস করে একটা চড় পড়লো আমার গালে। দেখলাম একটা মেয়ে আমার সামনে এসে আমাকে চড় মেরেছে। আমি মেয়েটাকে দেখে ক্রাশ খেয়ে গেলাম। আমি হা করে তাকিয়ে আছি। মেয়েটি হাতে চুটকানি ভাজিয়ে মেয়েটা আমাকে বলল, ওই, মেয়ে দেখলেই কি তোদের মাথা ঠিক থাকে না? আর তোরা কলেজে এসে সিগারেট টানতেছিস, অসভ্য বেয়াদব ছেলে। আমার সিগারেট আমি খাবো, তাতে আপনার কি? তোরা সিগারেট খাচ্ছিস আবার ভাব দেখাচ্ছিস, দেরি কর, তোদের প্রিন্সিপালকে বলবো। আচ্ছা বইলেন, নো প্রবলেম, তাতে আমার কি। তারপর মেয়েটি চলে গেল। আর কামরুল আমাকে বলল, দোস্ত, ওই মেয়েটাকে বলে কি প্রিন্সিপালকে বলবে? প্রিন্সিপাল তো আমাদের কিছু করতে পারবো না। তারপর আমরা সিগারেট টানলাম। আমরা 4জন মিলে, কলেজের ঘন্টা পড়েছে, আমরা 4জন মিলে ক্লাসের উদ্দেশ্যে হাঁটা ধরলাম। অনেকদিন পর ক্লাসে যাইতেছি, 3 মাস ধরে ক্লাস করা হয়নি। এই রে, ভুলেই গেছে আপনাদের আমার পরিচয় দিতে। চলুন ক্লাসে যেতে যেতে আমার পরিচয় সেরে ফেলি। আমি মোহাম্মদ হোসেন খান, আব্বু আম্মুর দ্বিতীয় সন্তান। আমার বড় একটা আপু আছে, মাত্র 6 মাসের বড়। আমি এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আর আব্বু আম্মুর আদরের বাদর ছেলে। আব্বু একজন বড় ব্যবসায়ী, আর আমার আপু আমাদের কলেজের অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। আর এতক্ষণ যাদের সাথে কথা বললাম তারা হলো আমার বেস্ট ফ্রেন্ড ও নেংটুকালের বন্ধু। পরিচয় পর্ব দেওয়া শেষ। আমরা 4 বন্ধু মিলে ক্লাসে প্রবেশ করলাম। সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে, কারণ তো আপনারা জানেন 3 মাস পর ক্লাসে আসলাম। আমরা 4 বন্ধু মিলে বেঞ্চে বসে পড়লাম। আমরা 4জন মিলে কিছুক্ষণ গল্প করলাম। স্যার এখনো ক্লাসে আসেনি। আমার বন্ধু কামরুল আমাকে বলল, দোস্ত, আজকে নাকি ক্লাসে নতুন ম্যাডাম আসবে, তাও আবার বাংলা ম্যাডাম। বন্ধু আসুক, নো প্রবলেম, শুধু চিল। হুম, এই না হলে আমাদের বন্ধু। তারপর আমি কিছুক্ষণ গল্প করার পর প্রিন্সিপাল স্যার আমাদের রুমে আসলো। আমরা সবাই দাঁড়িয়ে প্রিন্সিপাল স্যারকে সালাম দিলাম। স্যার ব্ল্যাকবোর্ডের সামনে এসে আমাদের সবাইকে বলল, তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? আমি ভালো আছি। তোমাদের কাছে যে জন্য আসা, তোমাদের তো বাংলা টিচার নাই, জানোই তো সে চাকরি ছেড়ে চলে গেছে। তাই তোমাদের জন্য নতুন টিচার এনেছি, মিস নীলা রহমান। আপনি আসুন ক্লাসে। তারপর বাংলা ম্যাডাম ক্লাসে প্রবেশ করলো। বাংলা ম্যাডামকে দেখে আমি সহ আমার বন্ধুরা অবাক চোখে তাকিয়ে রয়েছি। ক্লাসে যে ম্যাডাম ঢুকলো তাকে দেখে আমি অবাক চোখে চেয়ে রয়েছি। তিনি হচ্ছেন কলেজের গেটে যে মেয়ে আমাকে চড় মেরেছে। আর আমি ওই মেয়েটিকে দেখে ক্রাশ খাইছি। সে মেয়ে আমার ক্লাসে প্রবেশ করলো। আমি বুঝতে পারলাম ইনিই তাহলে আমাদের বাংলা ম্যাডাম নীলা। ম্যাডাম ক্লাসে ঢুকে স্যারের পাশে দাঁড়ালো আর আমাদের সবার উদ্দেশ্যে বলল, আমি তোমাদের নতুন বাংলা ম্যাডাম নীলা। তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি। ম্যাডাম আপনি কেমন আছেন? আমি ভালো আছি। প্রিন্সিপাল স্যার আমাদের উদ্দেশ্যে আবারও বলল। তোমরা তাহলে নতুন ম্যাডামের ক্লাস করো, আমি গেলাম। প্রিন্সিপাল স্যার যখন আমাদের ক্লাস থেকে যাবে তখন আমাকে দেখলো আর বলল, তো হোসেন, আজ কি সূর্য পশ্চিম দিকে উঠেছে নাকি পূর্ব দিকে? তা স্যার আপনি জানেন না? তা আমি জানবো কেমনে? তুই তো 3 মাস পর ক্লাসে আসলি। আমি আর প্রিন্সিপাল স্যার কথা বলতেছি আর নীলা ম্যাডাম অবাক চোখে তাকিয়ে আছে। প্রিন্সিপাল স্যার নীলা ম্যাডামের উদ্দেশ্যে বলল, নীলা,
এটা হলো আমাদের গুণধর ছাত্র হোসেন, আমাদের স্কুলের নাম করা ছাত্র। ভালো করে একে মানুষ কইরো। ও আচ্ছা স্যার, সমস্যা নেই, আমি ঠিক মতো সাইড দিয়ে দিব না। নীলা ম্যাডাম আমার দিকে তাকিয়ে কথাগুলো বলল। আমি তো ভাবতেছি, স্যার তো আমাকে ম্যাডামের সামনে বাস দিচ্ছে, এর সত্যময় তুলবই। প্রিন্সিপাল স্যার চলে গেলে আর নীলা ম্যাডাম সবাইকে সোজা হয়ে বসতে বলল আর বলল, এখন তোমাদের পরিচয় পর্ব নেওয়া হবে। তারপর নীলা ম্যাডাম একে একে সবার পরিচয় নিল, আমার বন্ধুদেরও পরিচয় নিল। ম্যাডাম আমাকে উদ্দেশ্য করে বলল। এই ছেলে দাঁড়াও, তোমার পরিচয় দাও। আমি দাঁড়িয়ে গেলাম এবং বললাম, ম্যাডাম আমার নাম তো মনে নাই। আমার বন্ধুগুলো আমার কথা শুনে হাসছে। ম্যাডাম আমাকে বলল, হ্যাঁ বেয়াদব ছেলে, তোমার নিজের নাম মনে নেই, ফাজলামো করো নাকি? হ্যাঁ, পরিচয় দাও। বলতেছি আমি মোহাম্মদ হোসেন খান, বাসা আমার এইখানেই, বাবা একজন বিজনেসম্যান। আচ্ছা ঠিক আছে, এই এখন থেকে সবাই বই বের করো। আমরা সবাই বই বের করলাম, আমরা চারজন বাদে, কারণ আমরা কোনো ক্লাসেই বই খুলি না। ম্যাডাম সবাইকে পড়াচ্ছে, আমি আর আমার বন্ধুগুলো ফিস ফিস করে গল্প করতে। তখন নীলা ম্যাডাম আমাকে বলল। হোসেন তুই দাঁড়া। আমি দাঁড়ালাম, নীলা ম্যাডামকে বললাম, ম্যাডাম বলেন। ওই তুই বই না খুলে গল্প করছিস কেন? ম্যাডাম আমার বই খোলা লাগে না, সো আমি বই খুলে দেখি না কি পড়া আছে। ম্যাডাম আমার কাছে তেড়ে আসলো, এসে আমার সাথে যা করলো, ঠাস করে চর মারলো। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। কি চর না আজকে খেলাম, কলেজের গেটে একবার আর এখন ক্লাসে একবার, হিজ্জতের ফালুদা করে দিল। ম্যাডাম আমার উদ্দেশ্যে বলল, এবার তোকে প্রশ্ন করব, আর যদি সঠিক উত্তর না দিস তাহলে কেবল যেটাই করলাম আবার সেটা তোর সাথেই করব। আচ্ছা ফাউ পেছাল না পাইরা প্রশ্ন করেন, উত্তর দিই। বেয়াদব ছেলে ভদ্রভাবে কথা বলতেও পারে না। তারপর নীলা ম্যাডাম আমাকে প্রশ্ন করলো, আমি তার সঠিক জবাব দিলাম। ম্যাডাম তো আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি ম্যাডামকে বললাম, ম্যাডাম মশা ঢুকবে মুখে, মুখটা বন্ধ করেন। ম্যাডাম আমার কথা শুনে মুখ বন্ধ করে বলল। ফজিল ছেলে একটা। তারপর নীলা ম্যাডাম সবাইকে প্রশ্ন ধরলো, সবাই কম বেশি উত্তর দিল। এইভাবে নীলা ম্যাডামের ক্লাস শেষ হয়ে গেল। আস্তে আস্তে আজকে সব ক্লাস শেষ হয়ে গেল, কলেজ ছুটি দিল। আমি আর আমার চার বন্ধু ক্লাস শেষ বের হলাম। আমি প্রিন্সিপাল স্যারের রুমে গেলাম। রুমে ঢুকে দেখলাম প্রিন্সিপাল স্যার বসে আছে। আমাকে দেখে বলল, তা হোসেন, ক্লাসগুলো শেষ করতে পারছো তো? হুম। আজকে আমার ইজ্জতের ফালুদা করলেন নতুন ম্যাডামের সামনে। আমি আবার কি করলাম? অবশ্য ভালো করেছি, 3 মাস পর ক্লাসে আসো, আর তো সারাক্ষণ বাসায় বসে থেকে ভাবিকে জ্বালিয়ে মারো। ও, আপনাদের তো বলাই হয়নি, প্রিন্সিপাল স্যার আর আমার আব্বু সে ছোট্ট কালের বন্ধু। আমি প্রিন্সিপাল স্যারকে বললাম, থাইকেন মই গেলাম, পরে এর সুদ তুলবো। যাও যাও, পরে মুইও দেখে নিমু। তারপর আমি চলে আসলাম, বন্ধুদের সাথে কলেজ থেকে বের হলাম। আমরা চার বন্ধু মিলে হাঁটতে হাঁটতে বাসার দিকে চলে আসলাম, আর ওরা যার যার বাসায় চলে গেল। আমি বাসায় গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজাতে থাকলাম। আম্মু এসে দরজা খুলে দিয়ে বলল, ওই পিচি ছেলে, এতবার কলিং বেল বাজাচ্ছিস কেন? বাজাবো না কি করব, খুলে দিচ্ছ না? আর শোন, তাড়াতাড়ি রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, তোর সাথে কথা আছে। কি কথা আম্মু, বলো এখন। না বলবো না, আগে ফ্রেশ হয়ে আয়। আচ্ছা আম্মু। তারপর আমি ভিতরে ঢুকলাম, যেতে যেতে দেখলাম আপু সোফায় বসে আছে। আমি আপুর সামনে গিয়ে বললাম, ওই পেতনি, কখন আসলি কলেজ থেকে? ও তুই আমাকে পেতে বলি কেন? নিজে পিচ্ছি একটা, আর আমি 20 মিনিট আগে কলেজ থেকে আসছি। থাক, গেলাম, ফ্রেশ হয়ে আসি। আচ্ছা যা। আমি আপুর ওইখান থেকে আমার রুমে চলে আসলাম, ব্যাগ রেখে ওয়াশরুমে ফ্রেশ হয়ে এসে আমি কাপড় চেঞ্জ করলাম। কিছুক্ষণ বিছানায় বসে থাকলাম। আমি বিছানা থেকে উঠে নিচে চলে আসলাম, এসে আপুর পাশে বসে পড়লাম। আমি চিল্লিয়ে আম্মুকে বললাম, ও আম্মু, ক্ষুধা লাগছে, খেতে দাও। আম্মু আমার কাছে এসে আমার পাশে বসে আম্মু আমাকে বলল, ওই পিচ্ছি, চিল্লাচিল্লি করছিস কেন? ক্ষুধা লাগছে, খেতে দাও। আচ্ছা, আগে তোকে একটা কথা বলি। আচ্ছা বলো আম্মু। তোর জন্য একটা প্রাইভেট ঠিক করেছি, তুই পড়াশোনা করছিস না। আম্মু আমি তো পড়াশোনা করি, তাহলে প্রাইভেট টিচার ঠিক করছো কেন? না,
তোর জন্য একটা টিচার ঠিক করেছি, বেশি কথা বলবি না। আচ্ছা, কি আর করার, পড়বনি। প্রাইভেট, খেতে দাও, ক্ষুধা লাগছে। এই তো আমার ভালো পিচ্ছি ছেলে। হুম। আম্মুকে আমার জন্য খাবার আনলো। দুপুরে খাই নাই তো, এখন বিকাল হয়ে গেছে, তাই ক্ষুধা লাগছে। আম্মু আমাকে খাবার প্লেট দিল। আম্মুকে বললাম, আম্মু তুমি আমাকে তুলে খাওয়াবা? না, তুই একা একা খা, পরে খাওয়াবো তোকে। না, তুমি এখন খাওয়াবা, না হলে আমি খাবো না। হুম, আচ্ছা, তোকে তুলে খাওয়াচ্ছি পিচ্ছি ছেলে। আম্মু খাবার নিয়ে আমাকে তুলে খাওয়ালো। খাওয়া শেষ করে পানি খেয়ে আমি আমার রুমে চলে আসলাম। এসে বিছানায় শুয়ে শুয়ে ভাবছি, সকালে নীলা ম্যাডামের হাতে থাপ্পড় খেলাম। তাকে দেখে আমি প্রথম প্রেমে পড়ে গেলাম। কি মায়াবী চেহারা! আমি প্রথম দেখায় তাকে ভালোবেসে ফেললাম। এইভাবে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। প্রায় 2 ঘন্টা ঘুমালাম, আরামে ঘুমিয়ে আছি আমি, কিন্তু কারোর একজন আমার স্বাদের ঘুমটা পছন্দ হলো না। আপু এসে আমাকে ডাকতে লাগলো আর বলল, ওই ভাইয়া তাড়াতাড়ি ওঠ, আম্মু ডাকতেছে। এইভাবে কিছুক্ষণ ডাকার পর আমার স্বাদের ঘুমটা ভেঙে গেল। আমি চোখ মেলে তাকালাম, আপু আমাকে ডাকছে। আমি বললাম, ওই পেতনি, আমাকে ডাকছিস কেন? ওই হাদারাম, আম্মু তোকে ডাকছে, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ। আচ্ছা ঠিক আছে, উঠতেছি, যা। তারপর আমি ঘুম থেকে উঠলাম, মোবাইলের সময় দেখলাম, এখন সন্ধ্যা হতে আর 1 ঘন্টা লাগবে। আমি ঘুম থেকে উঠে নিচে চলে আসলাম, দেখলাম আব্বু অফিস থেকে এসেছে। আব্বু আমাকে দেখে বলল, ঘুম কেমন হলো বাবা? এই তো আব্বু, ভালো হয়েছে। তা বাবা, তোর আম্মু কিন্তু তোর জন্য প্রাইভেট ঠিক করেছে জানিস? হুম আব্বু, জানি। আমি, আব্বু, আপু কিছুক্ষণ গল্প করলাম। আম্মু আমার পাশে এসে গল্প করতে বসলো। আমরা গল্প করলাম, হঠাৎ কলিং বেল বেজে উঠলো। তাই আম্মু গিয়ে দরজা খুলে দিল। আম্মুর সাথে একটা মেয়ে এসেছে, তাকে দেখে আমি অবাক। মেয়েটি আর কেউ না, আমাদের কলেজের ম্যাডাম নীলা, মানে আমার ক্রাশ। আম্মু নীলাকে বসতে বলল। নীলা আমার দিকেও তাকালো। আব্বু আম্মু বলল, হোসেনের আম্মু, এই মেয়েটাকে? এই মেয়েটা হচ্ছে নীলা, আর হোসেনদের কলেজের ম্যাডাম। ও, আরে হোসেনকে নীলাই পড়াবে। হাই রে ভাই, মুই তো শুই না অবাক। এই ম্যাডামের কাছে প্রাইভেট পড়মু? আব্বু নীলা ম্যাডামকে বলল, নীলা, আমার এই আদরে বাদর হওয়া ছেলেকে ভালো করে পড়বা। আচ্ছা আঙ্কেল, ভালো করেই পড়াবো। নীলা ম্যাডাম আমার দিকে তাকিয়ে কথাগুলো বলল। আর মুই ভাবতেছি, আমার জীবনটা টেনা টেনা করে দিবে এই ম্যাডাম। আমি আম্মুকে বললাম, আম্মু মুই এই ম্যাডামের কাছে পড়মু না। ওই পিচ্ছি, বেশি কথা বলবি না। আমার যার কাছে তোর প্রাইভেট ঠিক করেছি তার কাছেই তোকে পড়াবো। হুম। আম্মু নীলাকে বলল। তা নীলা মামুনি, তুমি যাও গিয়ে হোসেনকে পড়াও। আচ্ছা আন্টি। আম্মু আমাকে বলল। ওই পিচ্ছি, ঘরে ম্যাডামকে নিয়ে পড়তে বস। হুম, কি আর করার, ওই নীলা ম্যাডামের নিয়ে ঘরে গেলাম পড়তে। বিছানায় বসলাম। নীলা ম্যাডাম আমাকে বলল, ওই ফাজেল, ভালো করে পড়াশোনা করবে। এখন আমি আছি, তুই কোথাও কি করছিস সব আমি জানি। হুম, আমার সম্পর্কে জানা ভালো। আমি এই কথা বলতেছি, নীলা ম্যাডাম আমাকে ঠাস করে থাপ্পড় মারলো আমার গালে। আমি তো গালে হাত দিয়ে আছি। নীলা আমাকে বলল, ওই পাদক, আবার মুখে মুখে তর্ক করছিস, চুপ করে পড়াশোনা কর। গালে হাত দিয়ে বললাম, ইস কত জোরে গালটায় মারলো হু। আমি আর কথা না বলে চুপ করে পড়তে বসলাম। নীলা মনে মনে ভাবতেছে, ইস রে, আমার বাবুটাকে কত জোরে মারলাম। থাক, একে এখন মানুষ করতে হবে আমার মনের মতো করে। আমি বইসা থেকে পড়তেছি, দেখলাম নীলা ম্যাডাম আমার দিকে একদিনে তাকিয়ে আছে। নীলা ম্যাডাম তাকিয়ে থাকা আমার লজ্জা লাগছে, তাই হাতে থাকা বই দিয়ে মুখ ঢেকে ফেললাম। নীলা মনে মনে, এই পাজিটা তো বুকটা বই দিয়ে ঢেকে ফেললো। ইস, কি সুন্দর লাগতেছিল, মনে হচ্ছে একে আদর করে। কিন্তু একে কিছু করতেও পারছি না। আমার শাশুড়ি আমার জন্য কি জন্য আমার পরিচয়টা যে লুকাতে বললো, ধুর, ভাল লাগে না। আমি মুখ ঢেকে বই পড়ছি। বইটা একটু নামিয়ে দেখলাম এখন আমার দিকে তাকিয়ে আছে, তাই আমি বই ঢেকে পড়ছি। নীলা ম্যাডাম আমাকে বলল, ওই ফাজেল, বই দিয়ে মুখ ঢেকে পড়ছিস কেন? তাড়াতাড়ি মুখ থেকে বই নামা। না, মই বই নামাবো না। নীলা ম্যাডাম আমার টান দিয়ে মুখ থেকে বই নামিয়ে দিল। আমি দেখলাম ম্যাডাম রেগে আছে। নীলা ম্যাডাম আমাকে বলল, ওই ফাজিল, বই দিয়ে মুখ ঢেকেছিস কেন?
আপনি আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছেন, তাই শরম পেয়ে মুখ ঢেকে ফেলেছি। আইসে ফাজিলের আবার শরম করে। আর বেশি কথা না বলে পড়া মুখস্থ হয়েছে তোর? হয়েছে। আমার পড়া মুখস্থ। পড়া না বলতে পারলি না, তখনকার মতো থাপ্পড় দিব বলে দিলাম। ধরেন, পড়া হইতেছে। তারপর নীলা ম্যাডাম আমাকে প্রশ্ন করলো, আর আমি সঠিক উত্তর দিলাম। এইভাবে আমাকে 1 ঘন্টা প্রাইভেট পড়ালো। তারপর নীলা ম্যাডাম চলে গেল আমাদের বাসা থেকে। তার বাসায় আমি নিচে গিয়ে আব্বু আম্মুকে আপুর সাথে কিছুক্ষণ গল্প করলাম। আব্বু খাবার খেতে ডাকলো। আমি গিয়ে খাবার খাওয়া শেষ করে কিছুক্ষণ গল্প গুজব করে রুমে আসলাম ঘুমাতে। বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই আমি ঘুমের রাজ্যে তলিয়ে গেলাম। এইভাবে কেটে গেল 3 মাস। এই 3 মাসে আমি নীলা ম্যাডামের আরো ভালোবেসে ফেলেছি। তার ভালোবাসার উপর আমি আরো দুর্বল হয়ে পড়েছি। বন্ধুরা আমাকে বলেছিল, ম্যাডামকে প্রপোজ কর, তোর মনের কথা খুলে বল, কিন্তু আমি ভয়ে পারিনি বলতে। এই 3 মাস প্রতিদিন নীলা ম্যাডাম আমাকে পড়াতে আসতো, আর আমি বেশি কথা বললে সাথে তো একটা থাপ্পড় ফিরে খেয়েছি। আমি বন্ধুদের সাথে আড্ডা বেশি দিতে পারিনি, কারণ নীলা ম্যাডাম আমাকে শান্তিতে থাকতেই দেয়নি। সিগারেট যদি খেতাম তাহলে তো রাগে ফায়ার হয়ে আমাকে ঠাস করে আমার গলে মারতো। কি আর করার, জীবনটা তেনা তেনা হইয়া গেছে। নীলা ম্যাডামের মায়ের খাইতে খাইতে আমাকে পুরো নীলা ম্যাডাম নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছে। তার কথা না শুনলে তো থাপ্পড় ফিরে আসেই। আজ ঘুম থেকে তাড়াতাড়ি উঠলাম। উঠে নামাজ পড়তে গেলাম মসজিদে। নামাজ পড়া শেষ করে কিছুক্ষণ বাইরে হাঁটলাম। হেঁটে আমি রুমে আসলাম। আম্মু, আব্বু, আপু ও উঠেছে। আজকে কলেজে বন্ধ, তাই আজকে শান্তিতে আছি। আমি রুমে বইসা থাইকা কিছুক্ষণ মোবাইলে গেম খেললাম। আধা ঘন্টা বেশি সময় ধরে মোবাইলে গেম খেললাম। মোবাইলে হঠাৎ আমার ফোন বেজে উঠলো। মোবাইলে স্ক্রিনে দেখলাম নীলা ম্যাডাম ফোন দিয়েছে। দূর শালা, গেম খেলতেছি আর এখন প্যারা দেওয়ার জন্য ফোন দিয়েছে। কি আর করার, ফোনটা না ধরলে তো নিশ্চিত আমার গালে থাপ্পড় পড়বে। তাই আমি নীলা ম্যাডামের ফোন ধরলাম। নীলা ম্যাডাম আমাকে বলল, ওই ফাজিল, তোর ফোন ধরতে এত সময় লাগে? আরে ম্যাডাম, এত রাগেন কেন? আমি গেম খেলছিলাম, তাই ধরতে দেরি হলো। ও আর শোন, তুই আজকে তাড়াতাড়ি পার্কে আয়। কি জন্য ম্যাডাম? আর আজকে আমি যাইতে পারবো না, আজ কলেজ বন্ধ, তাই বাসায় বইসাই থাকবো। ওই তোর বাসায় গেলে তোর না আজকে অবস্থা খারাপ করে দেবো বলে দিলাম। আমার উপর কথা বলছিস? আচ্ছা, আসতেছি। তাড়াতাড়ি আয়। তারপর ফোন রেখে দিলাম। কি আর করার রে ভাই, আজকের দিনটাই শান্তি মতো বাসায় বইসা থাকতাম, কিন্তু নীলা ম্যাডাম সব ভেস্তে দিল। আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হতে গেলাম। অন্যদিকে নীলা ফোন রেখে খুশি হয়ে তার আম্মুর কাছে গেল। গিয়ে দেখে তার আম্মু বসে আছে। নীলা গিয়ে তার আম্মুর পাশে বসে পড়ল। তার আম্মু মেয়ের খুশি দেখে জিজ্ঞেস করলো, তা মামনি, আজকে এত খুশি কেন? আম্মু, আজকে আমি খুশি, কারণ আমার মনের মানুষ হোসেনকে প্রপোজ করব। ও, ভালো করেছিস। মামনি, হোসেনকে মনের কথা খুলে বল। আমার জানা মতে হোসেনও তোকে ভালোবাসে। আব্বু। আমি তোদের বিয়েটা তাড়াতাড়ি দিতে চাই। হোসেনের আম্মুর সাথে বান্ধবীর সম্পর্কটা আরো জোরালো করতে চাই। আম্মু। তারপর নীলা তার আম্মুর সাথে কিছুক্ষণ গল্প করে রেডি হতে গেল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রেডি হয়ে বাসা থেকে পার্কের উদ্দেশ্যে গেল। এইদিকে আমি ফ্রেশ হয়ে আসলাম। এসে কাপড় পরে রেডি হয়ে নিচে আসলাম। দেখলাম আপু আম্মু গল্প করছে, আর আব্বু অফিসে গেছে। আমি গিয়ে আম্মুর পাশে বসে পড়লাম। আম্মু আমাকে দেখে বলল, আব্বু, সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছিস? এই তো আম্মু, একটু বাইরে যাচ্ছি, তাড়াতাড়ি আসবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসবি কিন্তু। আচ্ছা আম্মু, তাহলে আমি গেলাম। আচ্ছা যা, পিচ্ছি সারাদিন খালি ঘুরে বেড়ানো। এই পেতনি, ঘুরে বেড়াবো তাতে তোর কি? আমু দেখো, তোমার ছেলেকে কিন্তু পেটাবো। আমি কোনো কথা না বলতে দিয়েই আপুর মাথায় টোকা মেরে ভোর দৌড়। আর আপু আমাকে বলছে, ওই পিচ্ছি, তোরে পরে দেখে নেব। আপু বলছে, আর আমি বাইরে চলে আসলাম দৌড়ে। এসে আমি রিক্সায় চড়লাম। রিক্সা চড়ে পার্কে গেলাম। আধা ঘন্টার মধ্যে আমি ভাড়া মিটিয়ে পার্কের ভিতরে ঢুকলাম। ঢুকে আমি দেখলাম আশেপাশে নীলা ম্যাডাম কই আছে। দেখলাম গাছের নিচে বসে আছে। আমি গেলাম নীলা ম্যাডামের কাছে। নীলা ম্যাডাম দেখে আমি ক্রাশ খেয়ে গেলাম। ওয়াও, নীল শাড়ি, হাতে
বালা চেহারা, সে অপূর্ব লাগছে। আমি হা করে তাকিয়ে আছি। ম্যাডাম আমার কাছে তুড়ি মেরে বলল। ওই হাঁ করে কি দেখছিস? আমি স্বাভাবিক হয়ে বললাম, কিছু না ম্যাডাম। আমাকে কি জন্য ডেকেছেন বলেন ম্যাডাম। আচ্ছা, যে জন্য তোকে ডেকেছি বলছি, একটু দেরি কর। নীলা ম্যাডাম কোথায় যেন গেল, কিছুক্ষণ পর ফিরে আসলো। আমি দেখলাম ম্যাডাম পিছনে একটা হাত রেখেছে। আমি বললাম, ম্যাডাম একটু তাড়াতাড়ি বলেন, আমি বাসায় যাব। তুই এত বেশি কথা বলিস কেন রে? হ্যাঁ, আর তোকে না বলতেছি আমি কে জন্য তোকে ডেকেছি। তারপর নীলা ম্যাডাম আমার সাথে যা করলো তা দেখে আমি অবাক। আমি দাঁড়িয়ে আছি, হঠাৎ নীলা ম্যাডাম হাঁটু কেড়ে বসে পড়লো আর পিছনে থাকা হাতটা সামনে বের করে গোলাপ ফুল আমার সামনে ধরে বলল, হোসেন, তুই কি আমাকে তোর খুকির আম্মু হতে দিবি? তুই কি আমাকে তোর রাত জাগার সাথে হতে দিবি? বিশ্বাস কর, আমি তোকে অনেক আগে থেকেই ভালোবাসি। আমি তোকে সত্যিই খুব ভালোবাসি। অবশেষে আমি তোকে একটা কথাই বলতে চাই, আই লাভ ইউ হোসেন। আমি তোকে খুব ভালোবাসি, প্লিজ আমার ভালোবাসাটা গ্রহণ কর। আমি তো নীলা ম্যাডামের কথা শুনে হা করে তাকিয়ে আছি। এইগুলো কি বললো? আমি তো শুনে অবাক। নীলা ম্যাডাম আমাকে আবার বলল। কি হলো, উত্তর দে। আমি স্বাভাবিক হয়ে বললাম, না, মই তোমাকে ভালোবাসি না। কি বললি? আবার বল। হুম, আমি তোমাকে ভালোবাসি না। আমার কথা শুনে নীলা ম্যাডাম কান্না করে দিয়েছে। কান্না করতে করতে নীলা ম্যাডাম পিছনে ঘুরে যেতেই ধরবে, তখন আমি নীলা ম্যাডামের হাতটা টান দিয়ে আমার বুকে জড়িয়ে ধরলাম আর বললাম, ও ম্যাডাম, আমি তো মজা করে বললাম, আর তুমি সত্যি মনে করে কান্না করে দিয়েছো? ম্যাডাম তো কান্না থেমে বুকে কিল ঘুষি দিল আর বলল, ওই ফাজিল, তুই তোমাকে সত্যিই ভয় পাইয়ে দিয়েছিলে। হুম, আর আমি তোমাকে কলেজের প্রথম দেখা থেকে ভালোবাসি, বুঝলাম মিস কাদুনি। হুম, পিছি। আমি নীলাকে ছেড়ে দিয়ে বললাম, আচ্ছা তুমি আমাকে কি দেখে ভালোবাসলা? ওই, আমি তোকে অনেক আগে থেকে ভালোবাসি, কলেজের আগ থেকে। মানে কলেজের আগে থেকেই? হুম, তোকে আমি আগে থেকে ভালোবাসি। তুই কি ঝুমুকে চিনিস? হুম, ঝুমু নামে একজনকে চিনি, আমার আম্মুর বান্ধবী। তুমি এই কথা জিজ্ঞেস করলা কেন? আমি হলাম তোর আন্টি, ঝুমুর মেয়ে আরেফিন। তোকে আমি ছোট থেকে পিচ্ছি বলে রাখতাম, মনে আছে তোর? কি, তুই সে পেতনি আরিফিন? হুম, আর আমি পেয়েছি। তুই তাহলে সে ছোট্ট থেকে আমাকে ভালোবাসতি? আমি জানতাম না। হুম, তুই সেই আগের মতোই পিচ্ছি আছিস, কিন্তু এখন তুই একটু ফাজিলই হয়েছিস। আর শোন, এখন থেকে যদি সিগারেট খাস তাহলে তোর খবর করে ছেড়ে দেবো, বলে দিলাম। হুম পেতনি, ছোট থাকতে আমাকে নিয়ন্ত্রণ করতি, এখনো নিজের কন্ট্রোলে আমাকে নিলি। তারপর আমি আর নীলা কিছুক্ষণ ঘুরে বেড়ালাম। এইভাবে ঘুরে বেড়াতে বেড়াতে দুপুর হয়ে গেল। নীলা আমাকে বলল, চল, এখন খুব ক্ষুদা লাগছে, কিছু খেয়ে আসি। আচ্ছা চল, আমারও ক্ষুধা লাগছে। তারপর আমি আর নীলা রেস্টুরেন্টে গেলাম। গিয়ে একটা চেয়ারে বসে পড়লাম। নীলা আমাকে বলল, বল কি খাবি, আমি অর্ডার দিচ্ছি। তুই যা খাবি আমিও সেটাই খাবো। আচ্ছা ঠিক আছে। নীলা ওয়েটারকে ডাক দিল। নীলা লুডুস অর্ডার দিল। আমি নীলা কিছুক্ষণ গল্প করলাম। অল্প সময়ের মধ্যে খাবার চলে আসলো। আমি লুডুস নিয়ে খেতে যাব, তখনই নীলা আমার কাছ থেকে লুডুস কেড়ে নিল। আমি নীলাকে বললাম, ওই লুডুসের প্লেটটা আমার কাছ থেকে নিলি কেন? আমি তোর থেকে নিলাম কারণ এখন তোকে তুলে খাওয়াবো। হুম, আমি ছোট বাচ্চা নই যে তুলে খাওয়াতে হইব। ওই, বেশি কথা বলবি না, আমি তোকে তুলে খাওয়াবো, এটি আমার শেষ কথা। হুম, তারপর কি আর করার, নীলা আমাকে খাবার তুলে খাওয়ালো আর নিজেও খাবার খেলো। খাওয়া শেষ করে আমি আর নীলা রেস্টুরেন্ট থেকে বাইর হয়ে কিছু জায়গায় বিকাল পর্যন্ত ঘুরে বেড়ালাম, রোমান্টিক মুহূর্তও কাটালাম। তারপর আমি নীলাকে বললাম, নীলা তুই তাহলে বাসায় যা, আমিও বাসায় যাই। অনেকক্ষণ আগে বাসা থেকে আসছি, বাসায় না গেলে আম্মু আবার রাগ করবে। আচ্ছা ঠিক আছে, চল তাহলে যাওয়া যাক। তারপর আমি নীলাকে তার বাসায় পর্যন্ত পৌঁছে দিয়ে আমি আমার বাসায় চলে আসলাম। এসে দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজালাম। আপু এসে দরজা খুলে দিল। আমি ভিতরে ঢুকলাম। আপু আমাকে বলল, ওই, এতক্ষণ কইছিলি? এই তো আপু, বন্ধুদের সাথে কিছুক্ষণ ঘুরে বেড়ালাম। আমি ডাহা মিথ্যা কথা কইলাম। ও আচ্ছা। আমি গিয়ে সোফায় বসে পড়লাম। আম্মু সোফায় বসে আছে। আম্মু আমাকে বলল, আব্বু, এতক্ষণ কইছিলি?
এই তো আম্মু, বন্ধুদের সাথে কিছুক্ষণ ঘুরে বেড়ালাম। ও আচ্ছা, চল খাবার খাবি। এই তো আম্মু, বাহির থেকে খেয়ে আসছি, তুমি খাইছো আম্মু? কিছুক্ষণ আগে খাইলাম, আমি আর তোর আপু মিলে। ও, তাহলে আম্মু আমি উপরে যাই, বিকাল হয়েছে তো, একটু ঘুমিয়ে পড়ি, ঘুম ধরছে। আচ্ছা যাও আব্বু। তারপর আমি সোফা থেকে উঠে রুমে গিয়ে বিছানায় ঠিকঠাক করে শুয়ে পড়লাম। আজকে রোমান্টিক মুহূর্তগুলো কাটানোর কথাগুলো ভাবছি। আজ আমি নীলাকে এইভাবে কাছে পাবো ভাবতেই পারিনি। এই কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। নীলা বাসায় যাওয়ার পর সে রুমে ঢুকলো এবং তার আম্মুর রুমে ঢুকলো। দেখলো তার আম্মু বিছানায় বসে থেকে বই পড়ছে। নীলা গিয়ে তার আম্মুর পাশে বসলো। নীলাকে খুশি খুশি দেখে তার আম্মু তাকে বলল, কি হলো মামনি, খুশি খুশি লাগছে? আমার ধারণা ভুল না হলে হোসেন তোর ভালোবাসা গ্রহণ করেছে, তাই না? আম্মু ঠিকই বলেছ। আমার জান হোসেন আমাকে ভালোবেসে গ্রহণ করেছে। আম্মু তুমি আমার বেস্ট আম্মু। নীলা খুশিতে তার আম্মুকে জড়িয়ে ধরলো। তার আম্মু নীলাকে বলল, মামনি, তোর খুশিতেই আমার খুশি। আর শোন, কিছুদিনের ভিতরেই হোসেনের আম্মুর সাথে বিয়ের কথাবার্তা পাকা করব। আম্মু। নীলা আর তার আম্মু এইভাবে কিছুক্ষণ গল্প করে নীলা তার আম্মুকে বলল, আম্মু আমি গেলাম, একটু ঘুম ধরতেছে, বিকাল হয়ে গেছে তো, আর সন্ধ্যা থেকে আবার জানটার বাসায় পড়াতে যেতে হবে। আচ্ছা মামনি, যাও। নীলা আর তার আম্মু বন্ধুর মতো ফ্রিভাবে কথা বলে। নীলা তার আম্মুর রুম থেকে বেরিয়ে নিজের রুমে গেল, গিয়ে বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যে নীলা ঘুমিয়ে গেল। এইদিকে আমি আরামে ঘুমিয়ে আছি শান্তি মতো, কিন্তু আমার এই ঘুমটা কারোর একজনের সহ্য হলো না। আপু এসে আমাকে ডাকতে লাগলো। আপু বলল, ও ভাই, ওঠ ঘুম থেকে, রাত হয়ে গেছে। আপু আমাকে ধাক্কাতে ধাক্কাতে ডাকছে। আমার এই স্বাদের ঘুমটা আপুর জন্য ভেঙে গেল। আমি চোখ মেলে তাকালাম, দেখলাম আপু দাঁড়িয়ে আছে। আমি বললাম, এই পেতনি, আমার স্বাদের ঘুমটা তুই ভেঙে দিলি কেন? ওই হারামি পিচ্ছি, রাত হয়ে গেছে, নীলা আপু এসেছে তোকে পড়াতে, তাড়াতাড়ি ওঠ। হুম, যা, আমি ফ্রেশে আসতেছি। ম্যাডামকে আসতে বল আমার রুমে। যাচ্ছি। আপু চলে গেল আর আমি ফ্রেশ হতে গেলাম। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে এসে দেখলাম নীলা বিছানায় বসে আছে। আমি গিয়ে নীলার মাথায় টোকা দিলাম আর বললাম, এই পেতনি, কখন আসলেই? কেবলই আসলাম পিচ্ছি, এখন যা বই আন, পড়তে বস। আনতেছি। সারাক্ষণ খালি পড়া। তারপর আমি গিয়ে টেবিলের উপর থেকে বই আনলাম। নীলা বলল, জান এখন পড়তে বসো। সোনা পাখি, বসতেছি পড়তে। আমি পড়তে বসলাম। আমি পড়া মুখস্থ করে নীলাকে দিলাম। সে আমার পড়া ধরলো। আমি সব পড়ার উত্তর দিলাম। পড়াশোনা করে নীলা জানুর সাথে গল্প করলাম। করে আমি আর নীলা রুম থেকে বের হয়ে নিচে চলে আসলাম। দেখলাম আম্মু, আপু, আব্বু বসে থেকে গল্প করছে। আমি গিয়ে আপুর পাশে বসে পড়লাম। নীলা গিয়ে আম্মুর পাশে বসে পড়লো। আম্মু নীলাকে বলল, মামুনি, আমার পিচ্ছিটা পড়াশোনা পারতাছে তো? আন্টি, আপনার পিচ্ছি ছেলে পড়াশোনা ভালোই পড়তেছে। ম্যাডাম, ওই হারামিকে মানুষ করবা। আমরা সবাই কিছুক্ষণ গল্প করে নীলা আম্মুকে বলে উঠল, আন্টি এখন তাহলে যাই, রাত 8টা বাজে, আম্মু আবার চিন্তা করবে। আচ্ছা মামুনি, যাও, তোমাকে হোসেন গিয়ে বাসায় এগিয়ে দিয়ে আসুক। আচ্ছা আন্টি, আপনি যা ভালো মনে করবেন। আচ্ছা মামুনি, হোসেন তুই গিয়ে নীলাকে এগিয়ে দিয়ে আয় তার বাসায়। আচ্ছা আম্মু, যাইতেছি। আব্বু, তুই গাড়ি নিয়ে গিয়ে নীলা মামনিকে এগিয়ে দিয়ে আয়। আচ্ছা আব্বু। আব্বু আমাকে তার গাড়ির চাবি দিল। আমি চাবি নিয়ে নীলাকে নিয়ে বাইর হয়ে বের হলাম। গাড়িতে চললাম। নীলা আমার পাশে বসে পড়লো। নীলা আমাকে বলল, জান সাবধানে গাড়ি চালাবি। আচ্ছা জানো। তারপর আমি গাড়ি স্টার্ট করলাম। গাড়ি নিয়ে 15 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম। নীলা আমার ঘাড়ে এই 15 মিনিট মাথা দিয়েছিল। আমার এই 15 মিনিট গল্প করতে করতে আসলাম। নীলা বাসার সামনে এসে গাড়ি থামলো। আমি নীলাকে বললাম, জান, চলে আইছি তোমার বাসায়। আরো ধীরে আসলি না কেন? তোর ঘাড়ে মাথা রাখাটা কতটা আরাম অনুভব করলাম। কি করব বলো জানো? আরো আগে বললে না কেন? তাহলে আস্তে আস্তে আসতাম। এখন তাহলে নামো, ও রাত হয়েছে, কাল আবার কলেজে যেতে হবে। আচ্ছা গো জানো, আর কাল তাড়াতাড়ি কলেজ আসবা। আচ্ছা জানো। তারপর নীলা গাড়ি থেকে নামলো। আমি নীলাকে বিদায় জানিয়ে সে বাসায় ঢুকলো আর আমি নীলার বাসা থেকে গাড়ি নিয়ে চলে আসলাম আমাদের বাসায়।
গাড়ি থেকে নেমে বাসার ভিতরে ঢুকলাম। আম্মু, আব্বু, আপু বসে আছে। আমাকে দেখে আম্মু বলল, আব্বু, নীলাকে বাসায় রেখে আসলি? আম্মু, রেখে আসলাম ম্যাডামকে। আমি গিয়ে বসে পড়লাম। আম্মু আমাকে আবারও বলল, চল আব্বু, রাত হয়েছে, খাবার খেয়ে আসি। আচ্ছা আম্মু চলো। তারপর আমরা সবাই খাবার টেবিলে গিয়ে বসে পড়লাম। আম্মু সবাইকে খাবার বেড়ে দিল। আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই কিছুক্ষণ গল্প করে যে যার রুমে গেলাম ঘুমাতে। আমি রুমে এসে বিছানায় বসে পড়লাম। পকেট থেকে মোবাইল বের করে বিছানায় বসে থেকে কিছুক্ষণ ফেসবুকিং চালালাম। ফেসবুকিং চালিয়ে আমি বিছানায় শুয়ে পড়লাম। আজকে সারাদিন কথাগুলো ভাবলাম। নীলার সাথে কাটানোর সময়গুলো নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। আমি ঘুমিয়ে আছি। ভোরের আজানের মধুর সুর কণ্ঠে আমার কানে ভেসে আসলো। আমার ঘুমটা ভেঙে গেল। আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হতে গেলাম। ফিরে এসে অজু করে আসলাম নামাজের জন্য। আমি আমার রুম থেকে বের হয়ে আম্মুর রুমে গেলাম। আমি গিয়ে আম্মু আব্বুকে ঘুম থেকে ডেকে তুললাম। আম্মু আব্বু ঘুম থেকে উঠে বসে আছে। আমি আব্বুকে বললাম, আব্বু চলো নামাজ পড়ে আসি মসজিদ থেকে। আচ্ছা আব্বু, আমি গিয়ে অজু করে আসি। আচ্ছা আব্বু। আব্বু অজু করতে গেল আর আমি আম্মুকে বললাম, আম্মু আপুকে ডেকে তুলে নামাজ পড়ো। আচ্ছা আব্বু, তোমার ঘুম কেমন হলো? আম্মু ভালোই হয়েছে। আমি আম্মু 2 মিনিট গল্প করলাম। আব্বু অজু করে আসলো। আমি আব্বুকে নিয়ে আসলাম মসজিদে নামাজ পড়া শেষ করে আমি আব্বু কিছুক্ষণ বাইরে হাঁটলাম। এই ঠান্ডা আবহাওয়ায় আমরা হাঁটতেছি। আব্বু আমাকে বলল, বাবা জানিস, আমি আজ তোর মতো ছেলে পেয়ে নিজের গর্বিত মনে করি। তুই আমাদের কত খেয়াল রাখিস এই বয়সে। আমি এই তোর বয়সে বাবাকে পাইনি, আম্মুকে বেশি পেয়েছি। আমি আব্বুকে জড়িয়ে ধরে বললাম, আব্বু মন খারাপ করো না। আর জানো আব্বু, তোমাকে একটা কথা বলা হয়নি, আজ বলছি। আই লাভ ইউ আব্বু। তোমার মতো আব্বু পেয়ে আজ আমি নিজেকে ধন্য মনে করি। আব্বুর সাথে গল্প করতে করতে বাসায় চলে আসলাম। আমি আব্বু গিয়ে সবাই বসে পড়লাম। আমি আপুকে বললাম, আপু আজ কলেজ যাবি না? যাব। তুই যাবি তো, তাই না? যাব। আমরা সবাই কিছুক্ষণ গল্প করলাম। তারপর আমি নিজের রুমে আসলাম রেডি হতে। কলেজ শুরু হতে আরো 1.5 ঘন্টা রয়েছে। আমি গিয়ে কাপড় নিয়ে গোসল করতে গেলাম। কিছুক্ষণ গোসল করে গায়ে কলেজের কাপড় পরে রুমে আসলাম। এসে আমি ব্যাগ নিয়ে মোবাইল টেবিল থেকে পকেটে নিয়ে চলে আসলাম নিচে। আপুও রেডি হয়ে বসে আছে কলেজ যাওয়ার জন্য। আম্মু রান্না করতে গেছে, আপু অফিসে গেছে। আমি গিয়ে আপুর পাশে বসে পড়লাম। আপু আমাকে বলল, রেডি হচ্ছিস ভাই? আপু রেডি হয়ে নিচে আসলাম। ও, আমি আপু সবাই বসে থেকে কিছুক্ষণ গল্প করলাম। আম্মু এসে খাবার খাওয়ার জন্য আমাকে আর আপুকে ডেকে গেল। আমি আর আপু খাবার খেতে গেলাম। টেবিলে বসে পড়লাম। আম্মু খাবার বেড়ে দিল। আমি আপু খাবার খেয়ে নিলাম। খাওয়া শেষ করে আম্মুকে বলে বাইরে চলে আসলাম কলেজে যাওয়ার জন্য। আমি একটা রিক্সা ডাক দিলাম। আমি আর আপু রিক্সায় উঠে পড়লাম। রিক্সা চলতে শুরু করলো। কলেজের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে কলেজে পৌঁছে গেলাম। রিক্সা ভাড়াটা দিয়ে আমি আর আপু কলেজে প্রবেশ করলাম। ছাত্রছাত্রী এসে আপু তার বন্ধুদের কাছে চলে গেল আর আমি কলেজের মাঠে গেলাম। দেখলাম আমার বন্ধুরা বসে আছে। আমি তাদের কাছে গিয়ে বসে পড়লাম। নীল আমাকে দেখে বলল, দোস্ত কেমন আছিস? এই তো দোস্ত ভালো, তোরা সবাই কেমন আছিস? আল্লাহর রহমতে ভালো আছি। দোস্ত তোরা একটা কথা জানিস? কি কথা দোস্ত, বল। দোস্ত আমি তোদের বলছিলাম না আমি নীলা ম্যাডামকে ভালোবাসি? বলেছিলি তো, কি হয়েছে বল। দোস্ত কাল নীলা ম্যাডাম আমাকে প্রপোজ করেছে। ও ভালো হয়েছে দোস্ত, তুই গ্রহণ করেছিস। করেছি দোস্ত। ওয়াও, ভালো হয়েছে দোস্ত, তোর ভালোবাসাকে পেয়েছিস। আমরা কিছুক্ষণ গল্প করলাম। সবাই মিলে 1 ঘন্টা গল্প করার পর কলেজের ক্লাস শুরু হওয়ার ঘন্টা পড়ল। তাই আমরা সবাই মিলে বসা থেকে উঠে ক্লাসে চলে আসলাম। আমরা সবাই মিলে একসাথে বেঞ্চে চড়ে বসলাম। কিছুক্ষণ পর নীলা আসলো আমাদের ক্লাস করাতে। নীলা ক্লাস শুরু করে দিল। আমি নীলার দিকে হা করে তাকিয়ে আছি। নীলাকে খুব সুন্দর লাগছে। নীলা আমার দিকে বারবার তাকাচ্ছে। সেটা কেউ বুঝতেই পারেনি, শুধু আমার বন্ধুরা ছাড়া। নীলা ক্লাস করাচ্ছে। হঠাৎ প্রিন্সিপাল স্যার ক্লাসে প্রবেশ করলো। আমরা সবাই দাঁড়িয়ে গেলাম।
স্যারকে সালাম করার জন্য। স্যার সালাম নিল, আমাদের সকলকে বসতে বলল। আমরা সবাই বসে পড়লাম। প্রিন্সিপাল স্যার আমাদের উদ্দেশ্যে যে কথা বলল, আমরা সবাই খুশি। প্রিন্সিপাল স্যার আমাদের সবাই উদ্দেশ্যে বলল, তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, যে জন্য তোমাদের ক্লাসে আসা। আচ্ছা বলেন স্যার। আমাদের কলেজ থেকে একটা ভ্রমণের আয়োজন করেছি। তোমাদের ক্লাসের ও এই কলেজের সকল শিক্ষক শিক্ষার্থীদের সবাইকে নিয়ে ভ্রমণ করতে যাব। আমরা প্রিন্সিপাল স্যারের কথা শুনে খুব খুশি। আর রাসেল দাঁড়ালো এবং স্যারকে বলল, কোন দিন স্যার, আর কোন জায়গায়? আর 2 দিন পর যাওয়া হচ্ছে। জায়গার নাম হচ্ছে সিলেটে জাফলং, 5 দিনের ভ্রমণ। ও, খুব ভালো। রাসেল বসে পড়ল আর প্রিন্সিপাল স্যার বলল, তোমাদের এই ভ্রমণের দায়িত্ব 5 জনকে দিব। নিলয় দাঁড়িয়ে বলল, স্যার কাকে কাকে দায়িত্ব দিবেন? বলছি। তোমাদের ক্লাসের 4 জন, হোসেন, নীল, রাসেল, কামরুল আর রবিন, এই 5 জনকে দায়িত্ব দিব। হোসেন, তুমি কি বলো, দায়িত্ব নিবা এই পুরো ভ্রমণের? স্যার, আপনি যখন বললেন দায়িত্ব নিব, আমরা 4 জন। আচ্ছা হোসেন, তোমার কথাই থাকলো। প্রিন্সিপাল স্যার আমাদের 4 জনকে বলে দিল কি কি করতে হবে। তারপর প্রিন্সিপাল স্যার চলে গেল আর নীলা ক্লাস করালো আমাদের সবাইকে। এভাবে সব ক্লাস আমরা সবাই শেষ করলাম। কলেজ ছুটি দিল। আমরা 5 জন ক্লাস থেকে বের হলাম। হেঁটে হেঁটে আমরা 5 জন মাঠে আসলাম। আর রাসেল আমাকে বলল, দোস্ত, এখন থেকে কাজ শুরু করতে হবে ভ্রমণের। এখন থেকে কাজ শুরু করতে হবে। আচ্ছা দোস্ত। দোস্ত চল সিগারেট খেয়ে আসি। ওই হারামি হোসেনকে কি বলছিস? সিগারেট খেতে একবার যদি নীলা ম্যাডাম দেখতে পায় তাহলে বুঝতে পারছিস থাপ্পড়টা কাকে বলে। দোস্ত, নীল ঠিক কথা বলেছে। আর কিছু হবে না, চল খেয়ে আসি। তোর যা ইচ্ছা। তারপর আমরা সবাই মিলে কলেজ থেকে বের হয়ে রফিক চাচার দোকানে আসলাম। আমি রফিক চাচাকে বললাম, চাচা 5টা সিগারেট দেন। আচ্ছা দিচ্ছি বাবা, দেরি করো। তারপর রফিক চাচা আমাদের সিগারেট দিল। আমি সিগারেট মুখে নিয়ে ধরলাম। আমরা সবাই 2 সারি হয়ে বসে পড়লাম। আমি আরামের মতো সিগারেট টানতেছি। হঠাৎ নীল আমাকে বলল, দোস্ত একটু পেছনে তাকা। কি হবে পিছনে? তাকিয়ে কি হবে? সিগারেট টান, বেশি কথা না বলে। দোস্ত তুই থাক, আমরা গেলাম। আমি বলতে যাব, তখনই হারামি বন্ধুগুলো দৌড় মারলো। আমি তো অবাক। নীল যখন বলল তাহলে পিছনে তাকিয়েই দেখি, কার জন্য তার ভয়ে দৌড় মারলো। আমি পিছনে তাকিয়ে দেখি নীলা দাঁড়িয়ে আছে আর আগে ফায়ার হয়ে। এই কাম সারছে রে, আজ আমার কি হবে আল্লাহ ভালো জানে। নীলা আমাকে বলল, ওই যে দাঁড়া। আমি নীলার রাগে চোখ দেখে ভয়ে দাঁড়ালাম আর ঢোক গেলাম। নীলা আমার হাত থেকে সিগারেট টান দিল। আমি বলতে যাব, তখনই নীলা আমাকে জোরে ঠাস করে আমার গালে চড় মারল। আমি চড় খেয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। নীলা বলতে শুরু করলো, এই কুত্তা, তোকে আমি সিগারেট খেতে মানা করিনি? আমি ভয়ে চুপ করে আছি। আমার উত্তর না পেয়ে নীলা আমার কলার ধরে আরো একটা গালে ঠাস করে চড় মেরে বলল, কানে তোর কোনো কথা যায় না, উত্তর দিচ্ছিস না কেন? আমি তোকে সিগারেট খেতে মানা করিনি? আমি ভয়ে ভয়ে বললাম, নীলা আমি আর খাবো না, প্লিজ ক্ষমা করে দাও। মনে থাকে যেন, আর একবার খাইলে না বুঝতে পারবি নীলা কি জিনিস। আচ্ছা আর খাবো না। আচ্ছা এখন চল পার্কে। আচ্ছা চলো। তারপর আমি আর নীলা হাত ধরে হাঁটতে হাঁটতে পার্কে চলে আসলাম। 2 জনে পার্কে এসে আমি আর নীলা একটা বেঞ্চ দেখলাম। আমি আর নীলা বসে পড়লাম। নীলা আমার কাঁধে মাথা দিল এবং বলল, শোনা যান, ভ্রমণে গিয়ে কিন্তু এই ভেবেই 2 জন হাত ধরে ঘুরে বেড়াবো। না, মই ঘুরে বেড়াবো না। নীলা কাঁধ থেকে মাথা উঠিয়ে বলল, কি বললি, আরেকবার বল। মই বললুম না, মই পেতনির হাত ধরে ঘুরে বেড়াবো না। নীলা তো রেগে আমার বুকে কিল ঘুষি মারলো আর বলল, শোন, ভালো হবে না কিন্তু আমাকে ছাড়া ঘুরে বেড়ালে। আচ্ছা বেড়ামনি, রাগ করিস না। মনে থাকে যেন। তারপর আমি আর নীলা কিছুক্ষণ পার্কে বসে থেকে রোমান্টিক মুহূর্ত কাটালাম। বিকাল হয়ে গেছে, তাই আমি নীলাকে বললাম, চলো নীলা, বিকাল হয়ে গেল, বাসায় যেতে হবে। আর একটু থাকি না জান। না না জানো, বিকাল হয়ে গেছে, বাসায় যেতে হবে। আচ্ছা চলো, পরে আবার একদিন আসবো কিন্তু। আচ্ছা জানো, তাহলে চলো যাও যাক। আচ্ছা চলো। তারপর
আমি নীলা বেঞ্চে থেকে উঠে পার্কে থেকে বেরিয়ে আসলাম। হেঁটে হেঁটে নীলাদের বাসায় আসলাম। নীলা আমাকে বলল, জান থাকো, গেলাম, বাসায় গিয়ে কিন্তু ফোন দিবা। আচ্ছা জানো। তারপর আমি নীলাকে তার বাসায় রেখে হেঁটে হেঁটে আমার বাসায় আসলাম। 15 মিনিটের মধ্যে বাসার দরজার সামনে এসে দাঁড়িয়ে কলিং বেল বাজালাম। কিরিং কিরিং এভাবে 10 বার বাজালাম। মজা লাগছে। আমি মাঝে মধ্যে এইভাবে বেল বাজাই। আম্মু এসে দরজা খুলে দিল আর বলল, ও পিচ্ছি শয়তান ছেলে, বারবার কলিং বেল বাজাচ্ছিস কেন? এমনি আম্মু, ভালো লাগলো তাই বাজাইছি। পিচ্ছি একটা। আমি বাসার ভিতর ঢুকলাম, দেখলাম আপু সবাই বসে থেকে ফোন টিপতেছে। আমি কাঁধ থেকে ব্যাগ রেখে আপুর মাথায় টোকা দিয়ে সোফায় বসে পড়লাম। আপু মোবাইল রেখে বলল, ওই হারামি, মাথায় ঠোকা দিলি কেন? পেতনি, টোকা দিব না তো কি করব? আর পেতনি বলবি কেন? আম্মু দেখো, তোমার ছেলে আমাকে পেতনি বলছে। আম্মু ওইখান থেকে বলল, তোরা ভাই বোন তোরা বুঝবি, মুই জানো না। আর ভাই শোন, প্রিন্সিপাল স্যার কলেজ থেকে 5 দিনের ভ্রমণে নিয়ে যাবে, তুই জানিস? জানি। ও, আর আমি বুঝতেছি না, প্রিন্সিপাল স্যার আমাদের কলেজের 5টা হারামিকে ভ্রমণের দায়িত্ব দিছে। তাতে তোর কি? আমাদের দায়িত্ব দিয়ে ভালোই করেছে। কিছুক্ষণ আপুর সাথে গল্প গুজব করে আমার রুমে চলে আসলাম। এসে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে পকেট থেকে মোবাইল বের করে আমি নীলাকে ফোন দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর রিসিভ করলো। আমি বললাম, কি গো জানো, কি করো? এই তো জান, বসে আছি রুমে, তুমি কি করো? এই তো ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে তোমাকে ফোন দিলাম। ওহ, আই লাভ ইউ বাবু। আই লাভ ইউ টু সোনা পাখি। এইভাবে নীলার সাথে কিছুক্ষণ ফোনে গল্প করলাম। আমি ফোন কেটে দিয়ে কিছুক্ষণ বসে থাকলাম। এইভাবে বিকালের সময় কেটে গেল। এখন রাত হয়ে গেছে। নীলা রাতে পড়াতে আসলো। আমি পড়াশোনা করে তার সাথে রুমে বসে থেকে নীলার কোলে মাথা রেখে কিছুক্ষণ গল্প করে তাকে আমি বাসায় রেখে আসলাম। বাসায় এসে আব্বু আম্মু আপুর সাথে গল্প গুজব করে আম্মু খাবার খেতে ডাকলো। খাবার খেয়ে এসে আমি রুমে শুয়ে পড়লাম। কিছুক্ষণ মধ্যে ঘুমের রাজ্যে তলিয়ে গেলাম। এভাবে কেটে গেল 2 দিন। এই 2 দিনে কলেজের ভ্রমণের সব দায়িত্ব কষ্ট করে আমার 5 জন পালন করলাম। এই 2 দিনে কলেজের সব ছাত্রছাত্রীদের টাকা তোলা সবকিছু আমরা 5 জন করলাম। আমাদের নিখুঁত কাজ দেখে সকল স্যার ম্যাডামরা খুশি। এই 2 দিনে আমাদের সব ধরনের কাজ প্রিন্সিপাল স্যার ম্যাডাম সকলেই সাহায্য করেছে। আমি আব্বুকে ভ্রমণের কথা বলেছি। আমি আর আপু আমাদের দুজনকে যাওয়ার সম্মতিও দিয়েছে। এই 2 দিনে নীলার সাথে বেশি ঘোরাফেরা করতে পারিনি। নীলাও আমাদের কাজ দেখে আমাকে বেশি জোর করেনি। নীলা প্রিন্সিপাল স্যারকে বলে তার সিট আমার সাথে নিয়েছে। আমি বলিনি তাকে যে তার সাথে আমি বসবো না। নীলাকে বললে রাগে আমারে আস্তই রাখবে না, সেই ভয়ে বলিনি। স্যার আমাকে আর নীলাকে এই একই সিটে বসতে বলেছে। আর পিছনের 2 সিটে আমার বন্ধু রাসেল, নীল, রবিন আর কামরুল বসবে। আমার পিছনের সিটে সিলেট জাফলং যাওয়ার জন্য সব কাজ আমরা কমপ্লিট করেছি। আজ সকাল 10টায় আমাদের কলেজের থেকে বাস ছাড়বে। আমি আজ ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়লাম। উঠে আব্বুর রুমে গিয়ে আম্মুকে ডেকে তুলে আব্বুকে নিয়ে মসজিদে গেলাম আর নামাজ পড়তে। নামাজ পড়া শেষ করে আব্বুর সাথে কিছুক্ষণ হাঁটলাম। হেঁটে আমি আর আব্বু বাসায় চলে আসলাম। এসে দেখি আপু সেজেগুজে বসে আছে। আমি গিয়ে আপুর পাশে বসে পড়লাম। আমি আপুকে বললাম, ওই পেতনি, যেভাবে সাজুগুজু করছিস, বাংলার সব আটামোটা তুই মেখেছিস নাকি? ওই হাদারাম, আমাকে পেতনি বলবি কেন? আর আমি সেজেছি তোর কি? পেতনির আবার সাজুগুজু করা হয়েছে। পিসি যা, তাড়াতাড়ি রেডি হয়ে আয়, যেতে হবে তো। যাচ্ছি। তারপর আমি সোফা থেকে উঠে রুমে গেলাম রেডি হতে। রুমে গিয়ে আলমারি থেকে আমার পছন্দের জিন্স প্যান্ট আর নীল শার্ট বের করে ওয়াশরুমে গেলাম। গিয়ে কাপড় পরে রেডি হয়ে রুমে আসলাম। এসে কিছু কাপড় আলমারি থেকে বের করে ব্যাগে ভরে নিলাম। আমি কিছুক্ষণ বিছানায় বসে থাকলাম। আমি পকেট থেকে ফোন বের করলাম নীলাকে ফোন দেওয়ার জন্য। নীলার নাম্বার ডায়াল করে ফোন দিলাম। কিছুক্ষণ ফোন বাজার পর নীলা ফোন ধরলো।
আমি বললাম, ওই রেডি হয়েছিস জানো? রেডি হচ্ছে, একটু পর বের হব। তুই রেডি হয়েছিস জান? হুম, আমি রেডি হয়ে বসে আছি। কিছুক্ষণ পর আপুকে নিয়ে বের হব বাসা থেকে জানো। তাড়াতাড়ি আসবি। ওকে, তাহলে তুই রেডি হ, আমিও তাড়াতাড়ি যাইতেছি। আচ্ছা গো জান। ওকে জানো। তারপর আমি ফোন কেটে দিলাম। আমি ব্যাগপত্র নিয়ে নিচে চলে আসলাম। নিচে এসে দেখলাম আম্মু, আপু, আব্বু সবাই বসে আছে। আমি গিয়ে ব্যাগ রেখে সবাই আম্মুর পাশে বসে পড়লাম। আম্মু আমাকে দেখে বলল, আব্বু রেডি হয়েছিস? আম্মু, রেডি হয়ে আসলাম। তা তোদের বাস কয়টায় ছাড়বে? এই তো আম্মু, 9টার মধ্যে বাস ছাড়বে। ও, আব্বু, তোরা দুই ভাই বোন সাবধানে ভালোভাবে যাবি, আর ওখানে গিয়ে ফোন দিবি। আচ্ছা আম্মু। আচ্ছা দিচ্ছি গো। আম্মু চলে গেল খাবার আনতে। আমি, আপু, আব্বু বসে থেকে গল্প করতেছি। কিছুক্ষণ পর আম্মু আমাদের খেতে ডাকলো। আমরা সবাই গেলাম। আমি, আপু, আব্বু টেবিলে গিয়ে বসে পড়লাম। আম্মু খাবার বেড়ে আমার কাছে এসে বলল, আব্বু, তোকে আর মামুনিকে আজ নিজের হাতে তুলে খাওয়াবো। আচ্ছা আম্মু। তারপর আম্মু আমাকে আর আপুকে তুলে খাওয়ালো নিজের হাতে। আমি, আপু তৃপ্তি সহকারে খেলাম খাবার। খাওয়া শেষ করে সোফায় গিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর ঘুরতে সময় দেখলাম এখন যাওয়ার সময় হয়েছে। তাই আমি আব্বু আম্মুকে বললাম, আম্মু, আমার আর আপুর যাওয়ার সময় হয়ে গেছে। আচ্ছা আব্বু, সাবধানে যাবি কিন্তু। আচ্ছা আম্মু। আম্মু আমার কাছে এসে কপালে চুমু দিল, আর আপুর কাছে গিয়ে আপুর কপালে চুমু দিল। আপু আমাকে বলল, তোরা দুইজনে সাবধানে যাবি। তারপর আমি আর আপু আব্বু আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে বাইরে চলে আসলাম কলেজে যাওয়ার উদ্দেশ্য। আমি, আপু একটা রিকশায় উঠে পড়লাম। রিকশা কলেজের উদ্দেশ্যে যেতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই আমি, আপু পৌঁছে গেলাম। রিকশা থেকে নেমে ভাড়া দিয়ে সামনে দেখতে পেলাম 3টা বাস দাঁড়িয়ে আছে। সামনে দেখতে পেলাম নীলা, স্যার আর আমার বন্ধু ও কলেজের শিক্ষার্থীরা দাঁড়িয়ে আছে। আমি নীলাকে নীল শাড়িতে হাতে চুড়ি দেখে আবারও ক্রাশ খেয়ে গেলাম। এক কথায় নীলাকে অসাধারণ লাগছে। আমি তাদের কাছে গেলাম। প্রিন্সিপাল স্যার আমাকে দেখে বলল, আরে হোসেন, আসছো? আর কিছুক্ষণের মধ্যে বাস ছাড়বে। আচ্ছা স্যার। রাসেল আমাকে বলল, দোস্ত চল, সব কিছু ঠিক আছে কিনা দেখে আসি। রাসেল ঠিক বলেছে দোস্ত, চল সবকিছু এক রাত চেক করে আসা যাক। আচ্ছা চল দোস্ত। তারপর আমি, রাসেল, কামরুল, নীল, রবিন আমরা 4জন গিয়ে সবকিছু দেখলাম। মালপত্র তোলা ও সবাই এসেছে কিনা সব দেখলাম। সবকিছু ঠিক আছে। স্যার ম্যাডামরাও সবাই এসেছে। আমি গিয়ে বাসের ডিকুতে ব্যাগ রেখে আসলাম। আমরা সবকিছু দেখে প্রিন্সিপাল স্যারের কাছে আসলাম। প্রিন্সিপাল স্যার আমাকে বলল, হোসেন, সব কিছুই ঠিক আছে তো? কোনো কিছু ছাড়া পড়েনি তো? স্যার সবকিছু ঠিক আছে। আচ্ছা, প্রিন্সিপাল স্যার আবার সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলল, তাহলে সকল শিক্ষক শিক্ষার্থীরা সবাই যে যার বাসে উঠে পড়ো। তারপর যে যার বাসে উঠে পড়ল। আমি সহ আমার 4 বন্ধু প্রথমে বাসে উঠে পড়লাম। নীলাও আমার সাথে বাসে উঠে পড়ল। আমার বন্ধুরা যার যার সিটে বসে পড়ল। আমি 3য় নাম্বার সিটে নীলার সাথে বসে পড়লাম। আমি নীলাকে বললাম, কি জন্য যে তোর সাথে বসলাম, বন্ধুদের সাথে বসলে কত মজা হতো। কি বললি তুই? আবার বল। আর আমি আমার জামাইয়ের সাথে বসবো না তো কার সাথে বসবো? আর তোর কি আমি বসাচ্ছি তো? এ আইসে জামাইয়ের কপালটা ফুডা হুর। বেশি কথা বলবি না। আমি নীলা কিছুক্ষণ গল্প করলাম। 10 মিনিট পর বাস ছাড়লো। সিলেটের উদ্দেশ্য রাজশাহী থেকে বাস চলছে, আর নীলা আমার কাঁধে মাথা দিয়ে আছে। আশেপাশে দেখলাম যে যার মনের গল্প করছে। নীলা আমার ঘাড়ে মাথা দিয়ে আমাকে বলছে আস্তে আস্তে, কি গো, কথা বলছো না কেন? এই তো কথা বলছি গো বউ। হুম আমি নীলা গল্প করলাম। এইভাবে কেটে গেল 6 ঘন্টা। আরও 3-4 ঘন্টার মতো লাগবে সিলেটে পৌঁছাতে। তাই গাড়ি সামনে একটা হোটেলে দাঁড় করালো। অনেক ক্ষুধাও লেগেছে। আমরা সবাই নেমে পড়লাম বাস থেকে। আমি, নীলা গেলাম চায়ের দোকানে। আমি নীলাকে বললাম, হয় নীলা, কি খাবা বলো? তুমি যা খাবা আমিও তাই খাবো। আচ্ছা। আমি দোকানদার চাচাকে বললাম,
চাচা, 2টা পাউরুটি দেন আর সাথে 2টা কলা। আচ্ছা দিচ্ছি বাবা। কিছুক্ষণ পর চাচা দিল, আমি নিয়ে নীলাকে দিলাম। পাউরুটি আর একটি কলা নীলা নিয়ে খেতে শুরু করলো। আমিও খাইতে শুরু করলাম। খাওয়া শেষ করে পানি খেয়ে বাসে চড়ে আসলাম। বাসে উঠে আমি আর নীলা বসে পড়লাম। এক একে সকলেই এসে পড়লো বাসে। প্রায় 20 মিনিট পর বাস ছাড়লো, আবার সিলেটের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। আমি নীলার ঘাড়ে মাথা দিলাম। নীলা তার হাত দিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমার যে খুব আরাম লাগছে। এভাবে কেটে গেল 4 ঘন্টা। বাস সিলেটের ভিতর চলে আসলো। আমি মোবাইলে সময় দেখলাম, রাত হয়ে গেছে। আমাদের কলেজ থেকে যেই বাড়ি ভাড়া নিয়েছে সে বাসার সামনে বাস চলে আসলো। আমরা সবাই নেমে পড়লাম। নেমে যে যার ব্যাগপত্র নিয়ে বাসার ভিতরে ঢুকলো। ঢুকে নীলা ম্যাডামের সাথে চলে গেল। আপু তার বান্ধবীর সাথে একসাথে রুমে চলে গেল, আর আমি আমার বন্ধুদের সাথে এক রুমে চলে আসলাম। কামরুল আমাকে বলল, দোস্ত তাহলে চলে আসলাম সিলেট জাফলং দেখতে। দোস্ত, আমারও মনের আশা পূরণ হলো সিলেট আসায় জাফলং দেখব বলে। দোস্ত, তাহলে এখন তোরা ফ্রেশ হতে যা, তারপর আমি ফ্রেশ হব। আচ্ছা দোস্ত, আমি তাহলে গিয়ে আগে ফ্রেশ হয়ে আসি। আচ্ছা দোস্ত, যা। তারপর রাসেল ফ্রেশ হতে গেল। এইভাবে কামরুল, নীল, রবিন ও আধা ঘন্টার মধ্যে ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে পড়ল। আর আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হতে গেলাম। আমি 10 মিনিট পর ফ্রেশ হয়ে আসলাম, এসে বিছানায় বসে পড়লাম। আমরা সবাই মিলে গল্প গুজব করলাম। স্যার খেতে ডেকে গেল, তাই আমিও আমার বন্ধুরা বিছানা থেকে উঠে রুম থেকে বেরিয়ে আসলাম। সবাইকে খেতে দিয়েছে, তাই আমি আর আমার বন্ধুরা একসাথে বসে পড়লাম। খাবার খেতে দেখলাম আপু ও তার বান্ধবীরা খাবার খাচ্ছে। আমাদের খাবার বেড়ে দিল। আমরা খাচ্ছি খাবার। আমি নীলার দিকে তাকালাম। সে খেতে খেতে আমার দিকে বারবার তাকাচ্ছে। আমিও তার দিকে তাকিয়ে খাবার খেয়েই যাচ্ছি। খাবার খাওয়া আমরা সবাই শেষ করে স্যার যে যার রুমে গিয়ে ঘুমাতে বলল, তাই সবাই যে যার রুমে গেল ঘুমাতে। আর আমি আমার 4 বন্ধুদের নিয়ে রুমে আসলাম ঘুমাতে। এক রুমে 3 বেড আছে তো, তাই ঘুমাতে সমস্যা হলো না। আমার পাশে কামরুল শুয়ে পড়ল, আমিও শুয়ে পড়লাম। আর অন্য পাশে নীল আর রবিনও শুয়ে পড়ল। আর রাসেল এক বেডে এক কোনায় শুয়ে পড়ল। আমি কামরুল কিছুক্ষণ বিছানায় শুয়ে থেকে গল্প করতে করতে ঘুমের রাজ্যই তুলিয়ে গেলাম। আর আমি ঘুমিয়ে আছি। স্বপ্নে দেখতেছি আমি আর নীলা রোমান্টিক মুহূর্ত কাটাচ্ছি। ভোরে হঠাৎ আজানের প্রতিধ্বনির মধুর সুর কণ্ঠ কানে ভেসে আসলো। আমার ঘুমটা সাথে সাথে ভেঙে গেল। আমি চোখ মেলালাম, ঘড়িতে সময় দেখলাম নামাজের সময় হচ্ছে। কামরুল আমার পাশে শুয়ে আছে, তাই আমি কামরুলকে বললাম, দোস্ত ওঠ, ভোর হয়ে গেছে, মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে। আমি কামরুলকে ধাক্কালাম তাকে ঘুম থেকে তোলার জন্য। কিছুক্ষণ পর কামরুল চোখ মেলে তাকিয়ে বলল, দোস্ত কি হয়েছে, ডাকছিস কেন? ওই হারামি, নামাজের সময় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ওঠ। ও নামাজের সময় হয়েছে, চল নামাজ পড়ে আসি। আগে চল। রাসেল, নীল আর রবিনকে ডেকে তুলে একসাথে নামাজ পড়তে যাব মসজিদে। আচ্ছা চল দোস্ত, 3 হারামিকে আগে ডেকে তুলি। চল। আমি গেলাম রাসেলের বেডে, আর কামরুল গেল নীলের বেডে। আমি রাসেলকে ডাকতেছি, ওই হারামি ঘুম থেকে ওঠ। আর রাসেলকে ধাক্কা দিচ্ছি, কিন্তু হারামি উঠতেছে না। ওইদিকে আমি দেখলাম কামরুল, নীল আর রবিনকে ডাকতেছে, কিন্তু হারামিরা উঠতেছে না। আমি জানি এই রাসেলের বাচ্চা বাসায়ও একই রকম করে। রাসেলের বাবা মা রাসেলকে বারবার ডাকে, কিন্তু হারামি ওঠে দেরি করে। কামরুল আমাকে বলল, ভাই এই হারামিরা উঠছে নাকি কি করবো বলতো? উঠতেছে না। এখন একটা বুদ্ধি আছে, শোন। তুই নীলের উপর উঠে পড় এবং দুজনের নাক হাত দিয়ে বন্ধ করে দে, এমনি থেকে উঠবে। আর আমি রাসেলের উপর উঠতেছি। তাই করতে হইব। তারপর কামরুল নীলের উপর উঠে পড়ল, আর তাদের দুজনের নাক হাত দিয়ে ধরলে থাকলো। আমিও রাসেলের উপর উঠে রাসেলের নাক হাত দিয়ে ধরলাম। শালারা ধরার কিছুক্ষণ পর রাসেল চোখ মেলে তাকালো। আমি হাত সরালাম তার নাকের উপর থেকে।
রাসেল হাঁপাতে হাঁপাতে বলল, ওই হারামি, তুই আমার ওপর চড়ছিস কেন? আর আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। উফ। ওই হারামি, তোর উপর থেকে নামবো না। তোকে কখন থেকে ডাকতেছি, ওঠার নামই নাই, তাই ধরলাম। হারামি, তাড়াতাড়ি নাম আমার উপর থেকে। অন্যদিকে নীলও জাগা পেল। কামরুল হাত ছড়ালো তার নাকের উপর থেকে। নীল বলল, ওই হারামি, আমার উপর এইভাবে উঠছিস কেন? ওই শালা এইভাবে আমার নাক ধরেছিস কেন? ওই শালা, তোদের দুইজনকে কতক্ষণ থেকে ডাকছি, কিন্তু ওঠার তোদের কোনো নামগন্ধই নেই, তাই ধরেছি। তাড়াতাড়ি আমার উপর থেকে নাম। ওই হারামি, নামতেছি। নামাজের সময় হইয়া গেছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। তোরা তিনজন। যাইতেছি। তারপর আমি রাসেলের উপর থেকে নেমে পড়লাম। কামরুল ও নীলের উপর থেকে নেমে পড়ল। রাসেল গেল ফ্রেশ হতে, আর রাসেল ফ্রেশ হয়ে নামাজের অজু করে আসলো। তারপর নীল গেল ফ্রেশ হয়ে আসলো। তারপর রবিন গেল, সেও ফ্রেশ হতে আসলো। কামরুল গেল ফ্রেশ হয়ে, সেও আসলো। তারপর আমি গেলাম বিছানা থেকে উঠে ফ্রেশ হতে, গেলাম অজু করে ফ্রেশ হয়ে আসলাম। আমি এসে রাসেলকে বললাম, চল এখন নামাজ পড়তে যাই। আচ্ছা চল। তারপর আমরা পাঁচজন রুম থেকে বের হলাম। মসজিদে যাওয়ার উদ্দেশ্যেই দেখলাম স্যারও যাচ্ছে নামাজ পড়তে। স্যার আমাদেরকে দেখে বলল, হোসেন, নামাজ পড়তে যাচ্ছ? স্যার, আপনি নামাজ পড়তে যাবেন না? যাবো, চলো। আচ্ছা স্যার, চলেন। তারপর আমি সহ আমরা পাঁচজন নামাজ পড়তে চলে আসলাম। মসজিদে নামাজ পড়া শেষ করে আমরা সবাই মিলে কিছুক্ষণ বাইরে হাঁটলাম। তারপর আমরা চলে আসলাম আবাসিক হোটেলে। স্যার চলে গেল, আমরা বন্ধুরা রুমে চলে গেলাম। আমি গেলাম আপুর রুমে হেঁটে হেঁটে, এসে দরজায় টোকা দিলাম। আপু ঘরের ভিতর থেকে বলল, কে আপনি? আপু, আমি তোর ভাই। ও ভাই, আয় ভেতরে। তারপর আমি ভিতরে গেলাম, দেখলাম আপু আর নীলা বসে আছে। আমি গিয়ে বিছানায় বসে পড়লাম। আপু আমাকে বলল, ভাই, ঘুম থেকে কখন উঠেছিস? এই তো আপু, কিছুক্ষণ আগে উঠে নামাজ পড়ে আসলাম মসজিদ থেকে। ও আপু, তুই আম্মুকে ফোন দিয়েছিলি? দেখেছিলাম আম্মুকে ফোন। তুই দিয়েছিলি? না আপু, দিতে মনে নাই। ও আম্মু আমাকে জিজ্ঞেস করেছিল তুই ফোন দেসনি কেন। আমি বলেছিলাম তুই কাজে ব্যস্ত থাকার জন্য ফোন দিতে পারিসনি। ও ভালো করছিস আপু। ভাই, তুই নীলাপুর সাথে গল্প কর, আমি একটু বাথরুম থেকে আসছি। আচ্ছা যা আপু। তারপর আপু বিছানা থেকে উঠে বাথরুমে গেল। আমি নীলাকে বললাম, ওই নীলা, কথা বলছিস না কেন? তুই আর প্রিয়ন্তী যে ভেবে গল্প শুরু করেছিস, আমি কিভাবে কথা বলবো? তা আজকে আমি আর তুই কিন্তু ঘুরতে যাব। আচ্ছা যান। আচ্ছা জানো, তুই কি আপুর সাথে এই রুমেই ছিলি? প্রিয়ন্তীর সাথে এই রুমে ছিলাম। ও আচ্ছা। তারপর আমি নীলার সাথে কিছুক্ষণ গল্প করলাম। আপু বাথরুম থেকে আসলো এবং আমার পাশে বসে বলল, কি গল্প হচ্ছে দুজনের মধ্যে? এই তো প্রিয়ন্তী এমনি গল্প করছে। ও আচ্ছা আপু। আমার আপু নীলাকে আপু করেই বলে, কারণ নীলা বলেছে যেন তাকে আপু বলেই ডাকে। আমি আপু নীলা কিছুক্ষণ গল্প করে আমি আমার রুমে চলে আসলাম। এসে দেখলাম রাসেল, নীল, রবিন, কামরুল বিছানায় বসে থেকে মোবাইল টিপতেছে। আমি গিয়ে কামরুলের পাশে বসে কামরুলের মোবাইল তার হাত থেকে কেড়ে নিলাম। কামরুল সাথে সাথে আমাকে বলল, ওই হারামি, আমার মোবাইল হাত থেকে কেড়ে নিলি কেন? কেড়ে নিয়েছি তা কি হয়েছে? সারাক্ষণ তো মোবাইল চালাস হারামি। ওই দেখ, রাসেলরা চালাচ্ছে, তাতে হচ্ছে না। দেখ, ওদের থেকেও কেড়ে নিব। আমি বিছানা থেকে উঠে রাসেল ও রবিন, নীল মোবাইল চালাচ্ছে এক বেডে, তাই আমি গিয়ে তিনজনের হাত থেকে মোবাইল টান দিলাম, নিয়ে আবারও গিয়ে বসে পড়লাম। রাসেল আমাকে বলল, ওই হারামি, তুই আমাদের তিনজনের মোবাইল কেড়ে নিলি কেন? নিব না তো কি করব, যেভাবে মোবাইল চালাছিস তাই নিয়েছি। মোবাইল নিলি, এখন আমার কি করব? নীল ঠিক বলেছে, এখন বসে থেকে কি করব? এখন বৈশা থাইকা গল্প করব। হুর। তারপর আমরা পাঁচজন মিলে গল্প করলাম। কিছুক্ষণ পর আপু আর নীলা আমাদের রুমে আসলো। আপু এসে আমাকে বলল, কি ভাই, কি করিস? এই তো আপু, গল্প করছি। ও
ও চল, সকাল হয়ে গেছে, খাইতে ডাকছে স্যার। আচ্ছা চলো। তারপর আমরা সবাই মিলে নিচে চলে আসলাম, বাইরে আসলাম। বাইরে খাওয়ার আয়োজন করেছে। আমরা বাইরে এসে টেবিলে বসে পড়লাম। আমরা সবাই মিলে স্যার ম্যাডামরা কিছুক্ষণ পর খাইতে দিল। আমরা খেয়ে নিলাম। খাওয়া শেষ করে বাইরে আমরা কিছুক্ষণ হাঁটছি। আপু আমাকে বলল, ভাই, আমার বান্ধবীদের সাথে বেড়াতে যাব, তুই থাক তাহলে। আচ্ছা যা আপু। নীলা বলে উঠল। ফ্রেন্ডি, আমিও যাব তোমার সাথে বেড়াতে। না আপু, তুমি অন্যদের সাথে যাও, আমরা একটু ঘুরবো তো। আচ্ছা আপু, মন খারাপ করো না, ভাইয়ের সাথে বেড়াতে যাও। আচ্ছা প্রিয়ন্তি। আচ্ছা ভাইয়া, তাহলে তুই আপুকে নিয়ে যা বেড়াতে। আচ্ছা আপু। তারপর আপু চলে গেল। আমি নীলাকে বললাম, তাহলে নীলা চলো আমরা সবাই মিলে বেড়াতে যাই। আচ্ছা ঠিক আছে, চলো, তোমরা সবাইও চলো। আচ্ছা চলো আপু। আমার বন্ধুরা আমার আর নীলার ভালোবাসার ব্যাপার জানে। নীলাকে আমি বলেছিলাম, আমার বন্ধুদের কথা তাদের বলেছি। আমার আর নীলার সম্পর্কে নীলা কিছু বলেনি, শুধু বলেছে বলে ভালোই করেছে তোদের বন্ধুদের। তারপর আমি নীলাসহ আমার 4 বন্ধু মিলে বাইরে চলে আসলাম। এসে রিক্সা ডাকলাম। রিক্সা আমি আর নীলা চড়ে বসলাম। অন্য রিক্সায় রাসেল প্লাস নীল আর আরেক রিক্সায় কামরুল প্লাস রবিন চলল। রিক্সায় আমরা স্যারের কাছ থেকে অনুমতি নিয়ে আমরা 6 জন বের হয়েছি ঘুরতে। রিক্সা চড়তে শুরু করলো। আমি নীলার হাত ধরলাম। নীলা আমাকে বলল, জান, তুমি আম্মুকে ফোন দিয়েছো? এই রে, ভুলেই গেছি, আমাকে ফোন দিতে মনে নাই। তাহলে এখনই আম্মুকে ফোন দাও। আচ্ছা দিচ্ছি গো জানো। তারপর আমি পকেট থেকে মোবাইল বের করে আম্মুর নাম্বারে ডায়াল করে আম্মুকে কল দিলাম। কিছুক্ষণ পর আম্মু কল রিসিভ করলো। আমি আম্মুকে বললাম, আসসালামু আলাইকুম আম্মু, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম আব্বু। আগে ভালো ছিলাম না, এখন তোর সাথে কথা বলে ভালো আছি। আম্মু, খাবার খাইছো তুমি? কিছুক্ষণ আগে খাইলাম। তুই খেয়েছিস আব্বু? আম্মু খেয়েছি। আম্মু, আব্বু কোথায়? এই তো, তোর আব্বু অফিসে গেছে। ও তাহলে বাসায় আসলে ফোন দিবা আমাকে। আচ্ছা, তুই এখন কি করছিস আব্বু? এই তো আম্মু, বন্ধুরা মিলে জাফলং এ ঘুরতে যাচ্ছি। ও আচ্ছা, যাও আব্বু, সাবধানে যাবা। আচ্ছা আম্মু। কিছুক্ষণ আম্মুর সাথে কথা বলে ফোন রেখে দিলাম। আমি নীলা সারা রাস্তা রিক্সায় বসে থেকে গল্প করতে করতে 1 ঘন্টার মধ্যে জাফলং এ পৌঁছে গেলাম। রিক্সা ভাড়া মিটিয়ে সবাই রিক্সা থেকে নেমে আমি নীলার হাত ধরে বন্ধুদের সাথে জাফলং এ ঘুরে বেড়ালাম। ঝুলন্ত ব্রিজ ও ঘুরলাম। দুপুর পর্যন্ত সিলেট জাফলং অনেক সুন্দর একটি প্লাস। হাঁটতে হাঁটতে রাসেল আমাকে বলল, দোস্ত, অনেক ঘুরলাম, এখন চল রেস্টুরেন্ট থেকে খেয়ে আসি, আমার খুব ক্ষুধা লাগছে। দোস্ত, আমারও ক্ষুধা লাগছে। আচ্ছা নীলা, চলো আমরা সবাই মিলে রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে আসি। আচ্ছা চলো। রাসেল, নীল, রবিন, কামরুল, চল আমরা 4 জন মিলে খেয়ে আসি। আচ্ছা দোস্ত, চল। তারপর আমরা সবাই মিলে রেস্টুরেন্টে গেলাম খাবার খেতে। রেস্টুরেন্টে আসলাম হেঁটে হেঁটে। আমরা সবাই রেস্টুরেন্ট দেখলাম। কাঠের তৈরি ঘর দিয়ে চারিপাশে কাঠের চেয়ার, অনেক সুন্দর পরিবেশ। এই রেস্টুরেন্ট। আমরা 6 জন গোল হয়ে চেয়ারে নিয়ে বসে পড়লাম টেবিলে। নীল ওয়েটারকে ডাকলো। আমরা সবাই মন মতো পছন্দ খাবার অর্ডার দিলাম। ওয়েটার খাবার অর্ডার নিয়ে চলে গেল খাবার আনতে। নীলা আমাকে বলল, হোসেন, অনেক সুন্দর এই রেস্টুরেন্টটা, আমার খুব পছন্দ হয়েছে। আমারও এই রেস্টুরেন্টটা পছন্দ হয়েছে। আর এদিকের রেস্টুরেন্ট কাঠের সিস্টেমে তৈরি হয়ে থাকে, যা পর্যটকদের অনেক পছন্দ হয়ে থাকে। দোস্ত, তুই ঠিকই বলেছিস। 10 মিনিট আমরা সবাই গল্প করলাম। কিছুক্ষণ পর খাবার চলে আসলো। আমরা সবাই খাবার খেয়ে নিলাম। খাবারটা অনেক সুন্দর ও স্বাদ হয়েছে। আমরা খাবার খেয়ে বসে রইলাম। সবাই মিলে টেবিলে বিল দিয়েছি ওয়েটারের মাধ্যমে। আমরা বসে থেকে আরও কিছুক্ষণ বসে রইলাম। হঠাৎ রেস্টুরেন্টে একটা জায়গায় 2 জনকে দেখে আমার চোখ আটকে গেল। তারাও আমার দিকে তাকিয়ে আছে। আর ওই 2 জনকে দেখে আমার মন মেজাজটা প্রচণ্ড খারাপ হয়ে গেল। আমার বর্তমান প্রচণ্ড রাগ হচ্ছে। আমি পকেট থেকে মোবাইল বের করে মেসেজ অপশনে গিয়ে দেখলাম, মেসেজ তৈরি করে সেন্ড করলাম কামরুল, নীল আর রবিন নাম্বারে। তাদের মোবাইলে টুং করে শব্দ হলো। আমি কামরুলকে বললাম, দোস্ত, তোদের মোবাইলে শব্দ হলো, দেখ তো কি আসলো। তারপর তারা সবাই মোবাইল বের করে মেসেজ দেখে
আমার দিকে তাকালো। আমি ইশারায় ডান সাইডে তাকাতে বললাম। তারা আমার ইশারা বুঝে তাকিয়ে দুজনকে দেখে অবাক। ওরা দুইজনও আমাদের দিকে তাকিয়ে আছে। আমি রাসেলকে বললাম, দোস্ত, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ দোস্ত? হই, তুই এত কথা বলিস কেন? আরে দোস্ত, তুই রাগ করছিস কেন? দোস্ত, হোসেন ঠিক বলেছে, তোর জন্য বাইরে একটা সারপ্রাইজ আছে, চল। নীল ঠিক বলেছে, দোস্ত বাইরে চল। আচ্ছা চল। দোস্ত 1 মিনিট দাঁড়া, আগে তোর চোখে বেঁধে নি, তারপর সারপ্রাইজ দিব তো। আরে দোস্ত, চোখ বাঁধতে হবে কেন? এ হারামি, তুই বেশি কথা বলিস কেন? ওরা যা বলেছে তাই কর। দোস্ত, তুই রেগে কথা বলছিস কেন? আচ্ছা, আমার চোখ বেঁধে দে, কি আর করার। আচ্ছা দোস্ত। আর শোন, আমিও কিছুক্ষণের মধ্যে যাচ্ছি। তারপর কামরুল রাসেলের চোখ বেঁধে দিল। ও এইখান থেকে তাকিয়ে বাইরে নিয়ে গেল। নীলা আমাকে বলল, কি হয়েছে হোসেন? রাসেলকে কি সারপ্রাইজ দিবি? ও কিছু না, এমনি। আমি কথা বলতে যাব তখনই কে যেন ডাক দিল। তাই সামনে আমি তাকিয়ে দেখলাম ওরা দুইজন। আমার আবার প্রচন্ড মেজাজ খারাপ হয়ে গেল। আর রাব্বি আমাকে বলল, হোসেন, তুই কেমন আছিস? আপনি কে? আপনাকে চিনতে পারলাম না। হোসেন, তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর কলেজের অনেক আগের বড় ভাই। চেনার কি আছে? আর আপনাকে আমি চিনি না। আর রাব্বি বলতে যাবে তখনই আমি আবার বললাম, নীলা, এইখান থেকে চলো তো। আরে, তুই এইভাবে ওই ভাইয়ের সাথে কথা বলছিস কেন? ওই, তুই বেশি কথা বলস কেন? আমি বলিনি ওদেরকে আমি চিনি না? আরে, রাগ করেছো কেন? আচ্ছা চলো। আমি নীলাকে নিয়ে উঠে বাইরে বের হতে যাব, তখনই রাব্বি দৌড়ে এসে আমার পা জড়িয়ে ধরে বলল, প্লিজ হোসেন, তুই এমন করিস না। তুই আমাকে, আমার বোনকে দয়া কর। আরে পা ছাড়ুন। আর মনে আছে আমি একদিন আপনাকে একটা কথা বলেছিলাম, মনে আছে? হোসেন, আমি আমার ভুল বুঝতে পারছি, প্লিজ ক্ষমা করে দে। আমি পা ছাড়িয়ে নিয়ে বললাম, কি হলো? কেন ক্ষমা চাচ্ছেন? সেদিন রাসেল রে মেরে তোর মন ভরে নাই? প্লিজ হোসেন, আমি না জেনে করেছি। এরই মধ্যে রিধিতা বলে উঠল, প্লিজ হোসেন, তুমি আমার রাসেলকে আমার কাছে এনে দাও। আমার ভাইটা না জেনে করেছে। আমাকে কি পাগলে ধরেছে যে রাসেলকে আমি আবারও তোদের কাছে দিয়ে মার খাইয়ে নিব? প্লিজ হোসেন, এইরকম করিস না। রাসেলকে আমার বোনের কাছে ফিরিয়ে দে। আমি না জেনেই তোদের সাথে খারাপ ব্যবহার করেছি। তারা দুইজন আমাকে অনেক বোঝালো, আমি তাদের কোনো কথা শুনিনি। হঠাৎ কে যেন ডাকলো। রেস্টুরেন্টের দরজার দিকে তাকালাম। রাসেল, কামরুল সবাই আছে। আর রাসেল রিদিতাকে দেখে হবাক। আর রাসেল তো রিদিতাকে দেখে কান্নাই করে ফেলেছে। আমি কামরুলকে বললাম, ওই, রাসেল এইখানে কেন? আরে ভাই, রাসেলকে আটকানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু সে শুনতেই চায়নি। রাসেল, তুই এইখান থেকে যা, কিন্তু বলে দিলাম। এরই মধ্যে রিদিতা বলে উঠল, প্লিজ ভাইয়া, রাসেলকে আমি খুব ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। রিদিতা কান্না করতে করতে টেবিলের উপর থেকে ছুরি নিয়ে হাতে ধরলো আর বলল, ভাইয়া, তুমি যদি রাসেলকে আমার কাছে ফিরিয়ে না দাও, আমি সুইসাইড করব। রিদিতা এই কাজ করবে? আমি তো অবাক চোখে তাকিয়ে আছি আর ভাবছি, রিদিতা রাসেলকে এতটা ভালোবাসে? আমি দেখলাম রাসেলও কান্না করে যাচ্ছে। রিদিতা চাকু নিয়ে হাত টান দিতে যাবে, তখনই নীলা গিয়ে হাতের চাকু কেড়ে নিয়ে বলল, এই তুমি মারতে যাচ্ছ কেন? আপু, আমি বেঁচে থেকে কি করব? আমি যে রাসেলকে পাবো না। রাসেলকে আমি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আমার মনটা আস্তে আস্তে নরম হয়ে গেল। দেখলাম রাসেলও কান্না করেছে। আমিও রেগে আছি, তাই আমার সাথে কথা বলতে ভয় পাচ্ছে। আর রাব্বি আমাকে বলল, ভাই প্লিজ, আমরা তো দুটি পা ধরছি, আমাকে ক্ষমা করে দে। একটা শর্ত আছে, তাহলে রাসেলকে ফিরিয়ে দেব। আমার কথা শুনে রিদিতা আর তার ভাই খুশি। রাব্বি বলল, কি শর্ত ভাই, বল। শর্তটা হলো, আমাদের ভ্রমণ আর 4 দিন পর শেষ হবে। আমরা বাড়িতে ফিরলে রাসেলের সাথে রিদিতার বিয়ে হবে। আচ্ছা ভাই, আমি তোর শর্ত মানব। আচ্ছা, ওকে রিদিতা, এইবার খুশি তো? ভাইয়া, খুশি। রিদিতা এই কথা বলে দৌড়ে গিয়ে রাসেলকে জড়িয়ে ধরলো আর এলোপাথারি ভাবে চুম্মা খেলো আর কান্না করে দিয়ে বলল, রাসেল প্লিজ, আমাকে ক্ষমা করে দে। আমি তোকে খুব ভালোবাসি রে। আমিও তোকে প্রচন্ড ভালোবাসি।
কিছুক্ষণ তারা জড়িয়ে ধরে কান্না করলো। আমি বললাম, তোদের এই দুজনকে আর রোম্যান্স করতে হবে না। হারামি। ওই শোন, 2 বছর পর তোদের মিল হলো, এখন যা, গিয়ে ঘুরে বেড়া। যাচ্ছি ভাইয়া। আর ভাইয়া, এই আপুটাকে? নীলাকে দেখিয়ে দিয়ে বলল। আমি বললাম, এই আপুটা তোর ভাবি। কি, তা বিয়ে কখন করলা ভাই? ওই পিচ্চি মেয়ে, এখনো করিনি। আমি নীলাকে ভালোবাসি। ও, তা ভাবি ভাইয়াটাকে খুব ভালোবাসবা কিন্তু। বাসবো। রিতা, এখন যাও, তোমরা ঘুরে আসো। আচ্ছা ভাবি। রাসেল আর রিতা চলে গেল। আমার আজ খুব ভালো লাগছে। রাসেল তার ভালোবাসার মানুষকে ফিরে পেল। রাসেলও অনেক কষ্ট পেয়েছে রিদিতার জন্য। আর রাব্বি ভাই বলল, থ্যাঙ্কস ভাই আমার বোনটাকে রাসেলের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। আরে ভাই, থ্যাঙ্কস দিতে হবে না। হুম। আমি কামরুল, নীল, রবিনকে বললাম, দোস্ত তোরা থাক, আমি আর নীলা একটু ঘুরে আসি বাহির থেকে। আচ্ছা তুই যা, আর রাব্বি ভাই চলো আমরা 4 জন ঘুরে বেড়াই। আচ্ছা চলো ভাই। তারপর আমি আর নীলা রেস্টুরেন্ট থেকে বের হলাম। রাব্বি, নীল, কামরুল আর রবিন তারা 4 জন মিলে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে বেড়াতে গেল। আর আমি নীলা মিলে বাইরে এসে হেঁটে হেঁটে সামনে গেলাম। গিয়ে এইখানকার আর একটা নাম করা পার্ক আছে, সেইখানে গেলাম। আমি নীলা হেঁটে হেঁটে কিছুক্ষণ পর পৌঁছে গেলাম, পার্কে ঢুকলাম। অনেক সুন্দর পরিবেশ। আমি আর নীলা গিয়ে একটা বেঞ্চে বসে পড়লাম। নীলা আমাকে বলল, চান, আমি একটা জিনিস খেতে মন চাচ্ছে। ওই জানো, কেবলই তো খাবার খেয়ে আসলাম, আবার কি খাবার খাবা? বলো, আবার কি আনবো তোমার জন্য? আমি ওইটা খাবো। নীলা আমার ঠোঁট দেখিয়ে বলল। আমি বললাম, ওই জানো, না না, এটা বিয়ের পরে, এখন নয়। না গো চান, এখনই খাবো। আমি কোনো কথা শুনতে চাই না। আমি তো পড়ে গেলাম বিপদে। আমি আশেপাশে দেখলাম তেমন কেউ নেই। নীলা আমার ঠোঁটের দিকে তার ঠোঁট এগিয়ে আনলো। আমি পিছনে গেলাম। আমি নীলাকে বলতে যাব, তখনই তার ঠোঁট আমার ঠোঁটের সাথে মিশে করিয়ে দিল। আমি আর কথা বলতে পারলাম না। নীলা তো পাগলেদের মতো আমার ঠোঁট চুষতেছে। আমিও তার সাথে রোমান্স দিলাম। আমিও জীবনের প্রথম মেয়ের ঠোঁট ছোঁয়া পেলাম। আমার খুব ভালো লাগছে। দীর্ঘ 10 মিনিট পর নীলা আমাকে ছেড়ে দিল। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, ওই পাগলি, কেউ এভাবে কিস করে? দম তো বন্ধ হয়ে আসছিল। করবই তো, আবার হবে নাকি? আমার কিন্তু ভালোই লেগেছে। এই না না, আর নয়। পাগলি একটা। আমি তোমারই পাগলি গো। এভাবে আমি নীলা কিছুক্ষণ রোমান্টিক মুহূর্ত কাটালাম আর গল্প করলাম। আমি নীলা গল্প করতে করতে পার্ক থেকে বের হলাম। আমি মোবাইল বের করে রাসেলকে ফোন দিলাম। কিছুক্ষণ পর কল রিসিভ করলো। আমি বললাম, দোস্ত, প্রেমিককে পেয়ে ভুলে গেলি নাকি? হুর হারামি, তোদের ভুলবো কেন? আর তুই কোথায় আছিস দোস্ত? এই তো দোস্ত, পার্ক থেকে কেবল বের হলাম। তোরা সবাই কোথায় আছিস? এই তো, এই পার্কে চলে আয়, আমরা সবাই একসাথে আছি। আচ্ছা যাচ্ছি, দেরি কর। আচ্ছা আয় দোস্ত। তারপর আমি ফোন রেখে দিলাম। নীলা আমাকে বলল, চান, তোমার বন্ধুগুলা কই আছে? এই তো এর পার্কে রিদিতা আমার সব বন্ধুরা বসে আছে, চলো তাহলে যাই। আচ্ছা চলো। তারপর আমি আর নীলা হেঁটে হেঁটে রাসেলের ঠিকানা দেওয়া পার্কে চলে আসলাম। ভিতরে ঢুকলাম। আমি আর নীলা ঢুকে কিছু দূর গিয়ে দেখলাম তারা 5 জন গোল করে বসে আছে মাঠে। আমি নীলা তাদের কাছে গেলাম, তাদের পাশে বসে পড়লাম আমরা 2 জন। নীল আমাকে বলল, দোস্ত তোদের সময় কেমন কাটলো? ভালো দোস্ত। তা রাসেল, আজ তুই তো খুবই খুশি, তাই না? হারামি, খুশি তো? তোরা 2 জন মনের মানুষ পাইলি, কিন্তু আমরা 3 জন তো পাইলাম না। হারামি, না পাইলি? এভাবে আমরা সব গল্প গুজব করে কাটালাম। এভাবে আমাদের সবার দিনটা ভালোভাবে কাটলো। আমরা সবাই গল্প করে পার্ক থেকে বের হয়ে চলে আসলাম হোটেলে। স্যারের সাথে দেখা করে যে যার রুমে গেলাম। রিদিতাও আমাদের সাথে থাকবে, তাই আপু আর নীলার সাথে থাকতে দিলাম স্যারকে বলে। আমরা রাতে সবাই খাবার খেয়ে রুমে চলে আসলাম। আর রিদিতা নীলা আপুর সাথে রুমে গেল ঘুমাতে। আপু জানে রিদিতা আর রাসেলের প্রেমের ব্যাপারে। রুমে এসে আব্বুকে ফোন দিয়ে কিছুক্ষণ কথা বললাম। আম্মুর সাথেও কথা বলে
ফোন রেখে দিয়ে বিছানায় শুয়ে পড়লাম। আমার বন্ধুরা তার বিছানায় আগেই ঘুমিয়ে পড়েছে। আমিও কিছুক্ষণের মধ্যেই ঘুমের রাজ্যে তলিয়ে গেলাম। এইভাবে কেটে গেল 4 দিন। এই 4 দিনে আমি নীলা নানান জায়গায় ঘুরেছি। রিদিতা, রাসেল অনেক জায়গায় ঘুরে বেড়াইছে। স্যার আমাদের সকলকে জাপলং এবং সব জায়গায় ঘুরিয়ে নিয়ে বেড়াইছে। এই 4 দিনে আব্বুর সাথে কথা বলেছি ফোনে। নীলা, আমি আর 5 বন্ধু সবাই মিলে সিলেট, জাপলং আল্লাহর রহমতে সব জায়গায় ঘুরে বেড়াইছি। সিলেট, জাপলং জায়গাটা অনেক প্রকৃত অপূর্ব জায়গা রয়েছে। আমার বন্ধুদের দায়িত্ব পালন করতে দেখে স্যার ম্যাডামরা খুব খুশি। আজকে আমরা সবাই বাসায় চলে যাব। তাই আমি আজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম। উঠে নীল, রাসেল, রবিন, কামরুল ওদের সবাইকে ডাকলাম। তারা ঘুম থেকে উঠলো। আমি তাদের দেখে ওয়াশরুমে নিয়ে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি সবাই ঘুম থেকে উঠে বসে আছে। আমি বিছানায় গিয়ে বসলাম। আমার বন্ধুগুলো গিয়ে ফ্রেশ হয়ে আসলো। আমি বললাম, চল দোস্ত, এখন নামাজ পড়ে এসে রেডি হতে তো হবে। আচ্ছা চল যাই। দোস্ত, কখন বাস ছাড়বে? 8টার দিকে ছাড়বে দোস্ত। ও আচ্ছা, চল নামাজ পড়ে আসি। চল। আমরা সবাই রুম থেকে বের হয়ে নামাজ পড়তে গেলাম। মসজিদে নামাজ পড়া শেষ করে মসজিদ থেকে বের হয়ে বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। বাসায় এসে দেখলাম সবাই রেডি হচ্ছে। ম্যাডাম, স্যারেরাও রেডি হচ্ছে। প্রিন্সিপাল স্যারের রুমে গেলাম। আমার বন্ধুরা তারাও গেল রুমে। রেডি হতে আমি স্যারের রুমে চলে আসলাম। স্যার আমাকে দেখেই বলল, আরে হোসেন যে, নামাজ পড়ে আসলা? স্যার। আরে আমাকে কলেজের স্যার বলবা আর বাইরে আঙ্কেল বলবা। আচ্ছা আঙ্কেল, রেডি হয়েছেন তো, তাই না? আর তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ট্যুরের দায়িত্ব সুস্থভাবে পালন করার জন্য। আরে আঙ্কেল, ধন্যবাদ দিতে হবে না। আর আঙ্কেল, গেলাম আমি রেডি হতে। আপনি তাড়াতাড়ি রেডি হয়ে আসেন। আচ্ছা ঠিক আছে হোসেন। কিছুক্ষণ স্যারের সাথে গল্প করে চলে আসলাম। রুমে এসে দেখলাম বন্ধুগুলো রেডি হচ্ছে। আমি গিয়ে ব্যাগ থেকে কাপড় বের করে কাপড় পরে রেডি হলাম। হাতে সময় দেখলাম বাস ছাড়তে এখনো 1 ঘন্টা দেরি আছে। আমরা সবাই কিছুক্ষণ গল্প করলাম। আমি বললাম, দোস্ত তোরা থাক, আমি একটু নীলার রুম থেকে আসছি। আচ্ছা তাহলে যা, আমরা ব্যাগপত্র নিয়ে বাসে গিয়ে তোর জন্য ওয়েট করতেছি। আচ্ছা দোস্ত। তারপর আমি রুম থেকে বের হয়ে নীলার রুমে গেলাম। দেখলাম দরজা লাগানো আছে। আমি টোকা দিলাম। দরজার ওপাশ থেকে আপু বলল, কে ওখানে? আপু, আমি তোর ভাই। ও ভাইয়া, আয় ভেতরে। আপু দরজা খুলে দিল। ভিতরে গিয়ে দেখলাম নীলা, রিদিতা বসে আছে বিছানায়। আমি গিয়ে বিছানায় বসে পড়লাম। আপু আমার পাশে বসে পড়ল। আমি আপুকে বললাম, আপু তোমরা রেডি হচ্ছ তো? ভাই রেডি হচ্ছ? তা তুই এখানে কি কারণে আসলি? আরে না আপু, এমনি। কি জন্য আসছিস আমাকে বলা লাগবে না। হুম আমি বলছি ভাবির জন্য এসেছিস, তাই না? আপু আমার আর নীলার বিষয়ে জানে। আপু নীলাকে ভাবি বলার জন্য নীলার মুখ লজ্জায় লাল হয়েছে দেখলাম। আমি বললাম, জানিস তাহলে বললি কেন? থাক, আমি বাথরুম সেরে আসি। আচ্ছা যা। আপু চলে গেল বিছানা থেকে উঠে। আর আমি বসে থেকে নীলা আর রিদিতার সাথে গল্প করছি। আমি রিদিতাকে বললাম, ওই রাসেলের সাথে কথা বলিসনি? ভাইয়া, রাসেলের সাথে অনেকক্ষণ আগে কথা বলছি। ও আচ্ছা। নীলা আমাকে বলল, তুই রেডি হয়েছিস তো? ওই মাইয়া, তোর চোখ কানা নাকি? দেখতে পাচ্ছিস না কাপড় পরে এসে তোদের সাথে গল্প করছি। হারামি, আমার চোখ ঠিকই আছে, ফজিল একটা। কিছুক্ষণ গল্প করতে করতে আপু আসলো। এসে আমার পাশে বসে পড়লো। আমরা সবাই গল্প করলাম কিছুক্ষণ। দরজায় খোলার শব্দ পেলাম। দেখলাম রাসেল আসিছে। রাসেল দাঁড়িয়ে থেকে আমাকে বলল, দোস্ত সময় হয়ে এসেছে বাস ছাড়ার, তাড়াতাড়ি তোরা সকলে চলে আয়। আচ্ছা যাইতেছি দোস্ত, তুই যা। আর রিদিতা, তুই রাসেলের সাথে আগে যা, আমরা আসতেছি। আচ্ছা ভাইয়া। তারপর রিদিতা ব্যাগ নিয়ে রাসেলের সাথে চলে গেল। আর আপু আর নীলা রেডি হয়ে আমরা 3 জন বাইরে চলে আসলাম দরজা লক করে। আমরা 3 জন বাসার বাইরে চলে আসলাম। সামনে দেখলাম সবাই বাসে উঠছে। স্যার ম্যাডামরাও উঠছে। আমরা 3 জন গেলাম আপুর জন্য। বাসে গিয়ে উঠে পড়লাম। আপু অন্য বাসে গিয়ে উঠে পড়লো। আর আমি আর নীলা আমাদের বাসে চড়লাম। নীলা আগে উঠলো আর আমি পা দিয়ে বাসে উঠতে যাব, তখনই হঠাৎ
আমার মাথা চক্কর দিয়ে উঠল। আমি বাসের হ্যাঙ্কার ধরে দাঁড়িয়ে গেলাম। হ্যাঙ্কার না থাকলে আমি উল্টে পড়তাম। আমার মাথা একটু ঝিমঝিম করছে। আমার দাঁড়ানো দেখে নীলা বলল, হোসেন ওঠ, দাঁড়িয়ে গেলি কেন আবার? আচ্ছা উঠতেছি। আমার মাথা ঘুরতেছে। নীলাকে বুঝতে দিলাম না। আমি বাসে কষ্ট করে উঠে আমার জায়গায় যাব। তখন আবার মাথা ঘুরে উঠল। সাথে সাথে আমি ধবাস করে বাসের মেঝেতে বসে পড়লাম। আমার বসে পড়া দেখে আমার বন্ধুরা, স্যার, ম্যাডামের অবাক হয়ে তাকিয়ে আছে। নীলা আমার বসা দেখে অস্থির হয়ে বলল, হোসেন তোর কি হয়েছে, এবার বসে পড়লি কেন? আমার মাথা হঠাৎ ঝিমঝিম করতেছে। কি বলছিস তুই এগুলা? প্রিন্সিপাল স্যার বলে উঠল, নীলা, বেশি কথা না বলে তুমি হোসেনকে ধরে তোলো। হোসেনের সমস্যা হচ্ছে মনে হয়। আর রাসেল, নীলা, তোমরা হোসেনকে ধরে তোলো। আচ্ছা তুলতেছি স্যার। তারপর নীল, রাসেল আমার কাছে এসে আমাকে ধরে তুলে আমাকে সিটে বসালো আর বলল, দোস্ত, তোর কি হচ্ছে বলতো? ডাক্তার ডেকে আনবো? তাড়াতাড়ি বল। আরে দোস্ত, সমস্যা নাই, একটু মাথা ঘুরতেছে। ডাক্তার ডাকতে হবে না, একটু বসে থাকলে মাথা ঘোরা ঠিক হয়ে যাবে। আমার মাথা একটু বেশি ব্যথা করতেছে, তাও ওদেরকে বলা হবে না, তাহলে আমার সব বন্ধুরা অস্থির হয়ে পড়বে। রাসেল আমাকে বলল, আচ্ছা দোস্ত, তুই বসে থাক। আচ্ছা দোস্ত। রাসেল আর নীল তারা তাদের সিটে বসলো। নীলা আমার পাশে বসে আমার মাথায় হাত দিয়ে বলল, হোসেন তোর কি হয়েছে বল, মিথ্যা বলছিস কেন? আরে পাগলি, কান্না করছিস কেন? আমার কিছু হয়নি, একটু মাথা ঘুরতেছে, বসে থাকলে ঠিক হয়ে যাবে। তুই আমার কাঁধে মাথা রেখে ঘুমা। আচ্ছা নীলা। তারপর আমি নীলার কাঁধে মাথা রাখলাম। গাড়ি চলতে শুরু করলো। আমি নীলার কাঁধে মাথা রেখে আসি। নীলা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি আস্তে আস্তে নীলার কাঁধে মাথা রেখে ঘুমালাম। বাস সিলেট থেকে ছাড়লো। দীর্ঘ 5 ঘন্টা পর আমি ঘুম থেকে উঠলাম। আমি চোখ মেলে দেখলাম নীলাও সিটে ঘুমিয়ে পড়েছে। আমার মাথা ব্যথা কমে গেছে, এখন একটু ভালো লাগছে। আমি বাইরের দিকে দেখলাম বাস চলতেছে। আমি নীলার কাঁধ থেকে মাথা সরিয়ে সিটে হেলান দিলাম। নীলার কাঁধ থেকে মাথা সরানোর কারণে নীলার ঘুম গেল ভেঙে। নীলার চোখ মেলেতে তাকালো। আমি সিটে হেলান দিয়ে জেগে রয়েছি। নীলা আমাকে দেখে বলল, হোসেন তোর মাথা ব্যথা কমেছে তো? নীলা, এখন মাথা ব্যথা কমে গেছে। ওহ, ভালো হয়েছে। আর তোমার কাছে লাখো কোটি শুকরিয়া আমার হোসেনকে সুস্থ করে দেওয়ার জন্য। নীলা, আমরা এখন কোথায় আছি আর বাসায় পৌঁছাতে কত সময় লাগবে? এই তো আর 6 ঘন্টার মতো সময় লাগবে। ও। আমি নীলা কিছুক্ষণ গল্প করলাম। আমার পানির পিপাসা পেয়েছে, তাই আমি নীলাকে বললাম, নীলা, তোর কাছে পানির বোতল আছে? পানির পিপাসা পেয়েছে আমার। আচ্ছা দিচ্ছি, দেরি করো। তারপর নীলা আমাকে পানির বোতল দিল। আমি বোতল নিয়ে পানি পান করলাম। পানি পান করার পর নীলাকে দিলাম। নীলা পানির বোতল রেখে দিল ব্যাগে। আমি নীলা গল্প করলাম কিছুক্ষণ। গাড়ি চলার পর একটা জায়গায় এসে থামলো। দেখলাম জানালা দিয়ে বাইরে দেখলাম এটা একটা রেস্টুরেন্ট। গাড়ি তাহলে রেস্টুরেন্টের সামনে থেমেছে। অনেক ক্ষুধাও পেয়েছে, তাই গাড়ি রেস্টুরেন্টের সামনে থামলো। প্রিন্সিপাল স্যার আমাদের বলল, অনেক ক্ষুধা পেয়েছে মনে হচ্ছে, তাই এইখানে গাড়ি থামালাম। সবাই রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে আসো। আচ্ছা স্যার। আমরা সবাই বসে থেকে নেমে পড়লাম। আর কলেজ থেকে 4টা বাস এসেছে। 4 বাসের সকলেই নেমে পড়লো। আমি নীলাসহ আমার বন্ধুরাও আপুরা নিয়ে রেস্টুরেন্টে গেলাম খাবার খেতে। আমি আশেপাশে দেখতে পেলাম এই জায়গাটা অনেক সুন্দর। রেস্টুরেন্টে গিয়ে আমি নীলা, আপু, রাসেল, কামরুল, নীল, রবিন আর রিদিতা সকলে একটা টেবিলে বসে পড়লাম। ওয়েটার আমাদের টেবিলে আসলো এবং বলল, স্যার, আপনারা কি খাবেন? রাসেল, তোরা কি খাবে? অর্ডার দে। দোস্ত, তোরা যা খাবি আমরা সকলে তাই খাবো, তুই অর্ডার দে। আচ্ছা নীলা, তুমি কি খাওয়া? অর্ডার দাও। আচ্ছা দিচ্ছি। নীলা ওয়েটারকে খাবার অর্ডার দিল আমাদের সবার জন্য। ওয়েটার খাবার অর্ডার নিয়ে চলে গেল। আমরা সকলে কিছুক্ষণ গল্প করলাম। আমি রিদিতাকে বলে উঠলাম, রিদিতা, তোমার ভাই আর রাবি কোথায়? আসলে ভাইয়া, আমাদের ওখানে একটা অফিস আছে, সেটা দেখাশোনা করার জন্য কিছুদিন হলো এসেছিলাম।
রাব্বি ভাইয়া ওখানে আরও 2 দিন থেকে বাসায় চলে যাবে। ও আচ্ছা। আমরা সকলেই গল্প করলাম। প্রায় 10 মিনিট পর ওয়েটার খাবার নিয়ে আসলো। আমরা সকলে খাবার খেয়ে নিলাম। খাবার খাওয়া শেষ করে বিল দিয়ে রেস্টুরেন্ট থেকে চলে আসলাম বাহিরে। খাওয়ার সময় শেষ হয়ে গেছে, এখন বাস ছাড়বে, তাই আর যার যার বাসে উঠে পড়লো। আমি, নীলা আর আমার বন্ধুরা আমাদের বাসে উঠে পড়লাম। স্যার ম্যাডামও উঠে পড়লো বাসে। আমরা যার যার সিটে বসলাম। কিছুক্ষণ পর বাস চলতে শুরু করলো। আমি নীলার সাথে কিছুক্ষণ গল্প করলাম। নীলা আমার কাঁধে মাথা দিল। তার মনে হয় ঘুম ধরেছে। আমিও কিছু বললাম না, আমারও ভালো লাগছে। নীলা কিছুক্ষণ পর আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। আমি নীলার দিকে এক ধ্যানে তাকিয়ে রয়েছি। নীলাকে ঘুমানো অবস্থায় দেখে সুন্দর লাগতেছে। কোনো এক কবি বলেছিল, যে নারীকে ঘুমানো অবস্থায় সুন্দর লাগে সে নারী হচ্ছে প্রকৃত। আমি নীলার কপালে টুপ করে একটা চুমু দিলাম। চুমু দিয়ে আসে সিটে হেলান দিয়ে দিলাম। নীলা আমার কাঁধে ঘুমিয়ে পড়ছে। আমিও সিটে হেলান দিয়ে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। দীর্ঘ 6 ঘন্টা পর বাস এসে কলেজের সামনে থামলো। আমি ঘুম থেকে উঠলাম। ঘড়িতে সময় দেখলাম রাত 8টা বাজে। নীলাও ঘুম থেকে জায়গা পেয়েছে। স্যার আমাদেরকে বলল যে আমরা সবাই আমাদের এলাকায় চলে আসছি। আমরা সবাই আস্তে আস্তে বাস থেকে নামলাম। স্যার আমাদের সবাইকে বাসে যেতে বলল। আমরা সবাই ব্যাগপত্র নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা সবাই মিলে রিদিতাকে বাসায় নামিয়ে দিয়ে আসলাম। আমাদের বাসা থেকে রিদিতার বাসা যেতে 1 ঘন্টা সময় লাগে। আর রিদিতাকে বাসায় নামিয়ে দিয়ে আমি নীলাকে বাসায় রেখে আসলাম। আমরা 4 বন্ধুকে ওদের বাসায় রেখে আমি আর আপু আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যে বাসায় চলে আসলাম। বাসার সামনে এসে রিক্সা থেমে ভাড়ার মিটিয়ে আমি আর আপু আমাদের বাসার দরজার সামনে আসলাম। আপু বাসার কলিং বেল বাজালো। কিছুক্ষণের মধ্যে আম্মু সে দরজা খুলে দিল। আমাকে আর আপুকে দেখে আম্মু খুশি হয়েছে। আম্মু এসে আমাকে জড়িয়ে ধরল আর আম্মু আমাকে বলল, আব্বু কেমন আছিস? এই তো আম্মু, ভালো আছি। তুমি কেমন আছো? আগে ভালো ছিলাম না, এখন তোকে আর আমার আম্মুকে দেখে মন ভালো হয়ে গেছে। আম্মু আমাকে আদর করে দিয়ে আমাকে ছেড়ে দিয়ে আপুকে গিয়ে জড়িয়ে ধরে আদর করে দিল। আমি আপুর বাসার ভিতরে ঢুকলাম। আপু দরজা লাগিয়ে দিল। আমি আব্বু ড্রয়িং গেলাম। দেখলাম আব্বু বসে আছে সোফায়। আব্বু আমাকে দেখে আমার কাছে এসে জড়িয়ে ধরলো। আব্বু আমাকে বলল, আব্বু তুই আসবি, আমাকে ফোন দিয়ে বলবি না? তাহলে তোদের দুইজনকে নিয়ে যেতাম। আব্বু তোমাদের সারপ্রাইজ দিব, তাই তোমাকে ফোন দেয়নি। ও আব্বু আমাকে ছেড়ে দিয়ে আপুকে গিয়ে জড়িয়ে ধরলো। আম্মু আব্বুকে বলল, ওগো মামুনি আর আব্বু ফ্রেশ হয়ে আসুন, অনেক দূর জার্নি করে এসেছে। আচ্ছা ঠিক আছে মামনি। আর হোসেন যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। আচ্ছা আব্বু। তাড়াতাড়ি তোরা ফ্রেশ হয়ে আয়, খেতে দিব। আচ্ছা আম্মু। আমি আপু উপরে চলে আসলাম। আমি আমার রুমে চলে আসলাম। এসে ব্যাগ বিছানায় রেখে আমি ওয়াশরুমে গেলাম। ফ্রেশ হয়ে আসলাম। এসে কাপড় চেঞ্জ করে বিছানায় বসে পড়লাম। আমার পকেটে থাকা ফোন বেজে উঠলো। আমি মোবাইল বের করে দেখলাম নীলা ফোন দিয়েছে, তাই রিসিভ করলাম। নীলা বলল, হোসেন তুই পৌঁছে গেছিস? নীলা, কেবলই বাসায় এসে ফ্রেশ হয়ে বিছানায় বসতেই তুই ফোন দিলি। ও তা ভালো, খাবার খেয়েছিস? ওই পেতনি, কেবল বাসায় এসে কখন খাইলাম, এখনো খাইনি। সেটা তুই বুঝতে পারিসনি? ও আচ্ছা, ভুল হয়েছে। তুই খেয়েছিস? না, আর একটু পর খাবো। ও। এইভাবে 10 মিনিট নীলার সাথে কথা বলে ফোন রেখে দিয়ে আমি বিছানা থেকে উঠে নিচে চলে আসলাম খাবার খেতে। টেবিলে দেখলাম আব্বু আম্মু আপু বসে আছে। আমি টেবিলে গিয়ে বসে পড়লাম। আমি আম্মুকে বললাম, আম্মু খেতে দাও, খুব ক্ষুধা লাগছে। আচ্ছা দিচ্ছি, তোর জন্য অপেক্ষা করতেছি। আচ্ছা আম্মু। আম্মু খাবার বেড়ে দিল আমাদের সবাইকে। আমরা সবাই খাবার খেয়ে নিলাম। খাবার খাওয়া শেষ করে আব্বু আম্মু আপুর সাথে কিছুক্ষণ গল্প করে আমি রুমে চলে আসলাম। এসে বিছানায় শুয়ে পড়লাম। আজকে খুব ঘুম ধরেছে। শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যে আমি ঘুমের রাজ্যে তলিয়ে গেলাম।
এভাবে কেটে গেল 1 মাস। এই 1 মাসে আমি অনেক জায়গায় নীলাকে নিয়ে ঘুরে বেড়াইছি। এরই মধ্যে রাসেলের সাথে রিদিতার বিয়ে হয়ে গেছে। আবার সবাই ধুমধাম করে রাসেল আর রিদিতার বিয়ে দিয়ে দিয়েছি। আর রাসেলের পরিবারের সাথে রিদিতার পরিবার, এই দুই পরিবারের সহমতে রাসেলের আর রিদিতার বিবাহ সম্পন্ন করেছি। আমি এই 1 মাসে মাঝে মধ্যে ক্লাসে ফাঁকি দিয়ে আমরা কয়েকজন বন্ধু মিলে ঘুরে বেড়াইছি। নীলা তো আমাকে ক্লাসে না দেখতে পেয়ে সেই লেভেলের রাগ হয়েছিল আমার উপর দিয়ে। মাঝে মধ্যে নীলা সুনামি তুলছিল, আর নীলা যেখানে তার যাওয়ার শখ হতো সেখানে তাকে নিয়ে যেতে হতো। আমি যে নীলাকে ভালোবেসে কোন প্যারায় পড়েছি সেটা আমি জানি। আজ আমি নামাজ পড়ে এসে আর আমি সকালে ঘুমিয়ে আসি। আজ কলেজ বন্ধ, তাই শান্তিমতো ঘুমিয়ে আসি। অন্যদিকে আম্মু সোফায় এসে বসে আছে। আপু আম্মুর পাশে এসে বসে পড়লো। আপু আম্মুকে বলল, আম্মু, ভাইয়া ঘুম থেকে ওঠেনি? না মামুনি, তোর ভাই এখনো ঘুম থেকে ওঠেনি। ও, আমি তাহলে ভাইয়াকে ডেকে আনি। আচ্ছা যা মামুনি, ডেকে আন। আচ্ছা আম্মু, আর আব্বু কোথায়? তোর আব্বু বাথরুমে গেছে। ও। আপু সোফা থেকে উঠে যেতে ধরবে তখনই কলিং বেল বেজে উঠল। আম্মু কলিং বেলের আওয়াজ শুনে আপুকে বলল, মামুনি যাও তো, কে এসেছে দরজা খুলে দিয়ে আসো। আচ্ছা আম্মু, যাইতেছি। আপুকে দরজা খুলে দিল, দিয়ে দেখতে পেল নীলা ও তার আম্মু আব্বু এসেছে। আপু নীলার আম্মু আব্বুকে বলল, আন্টি কেমন আছেন? ভালো আছি মামুনি, তুমি কেমন আছো? আমি ভালো আছি আন্টি, আপনারা ভিতরে আসেন। তারপর নীলা, তার আম্মু, তার আব্বু ভিতরে ঢুকলো। তাদের নিয়ে আপু ড্রয়িং রুমে গেল। আম্মু দেখতে পেল তার ছোটকালের বান্ধবী ঝুমু এসেছে। আম্মু সোফা থেকে উঠে নীলার আম্মুকে গিয়ে জড়িয়ে ধরলো আর বলল, কেমন আছিস বেষ্টু? এই তো ভালো আছি, তুই কেমন আছিস বেষ্টু? ভালো আছি আল্লাহর রহমতে। আম্মু নীলার আম্মুকে ছেড়ে দিয়ে নীলার আব্বুকে বলল, দুলাভাই কেমন আছেন? এই তো ভালো আছি ভাবি। আম্মু তাদের বসতে বলল। তারা বসে পড়ল। আর আম্মু বলল, বেষ্টু, নীলাকে কতবার বলেছিলাম তোকে আনতে, কিন্তু তুই আসতেই চাইতি না। নীলা মামুনি বলতো, কিন্তু আসার সময় পায় না, কিছু মনে করিস না। আচ্ছা। আম্মু সহ সবাই গল্প করছে। এর মধ্যে আব্বু চলে আসলো। ও সোফায় বসতে বসতে বলল, ভাই কেমন আছিস? এই তো দোস্ত, ভালো আছি। তুই? ভালো আছি আল্লাহর রহমতে। ভাবি, হোসেনকে দেখতে পাচ্ছি না, সে কোথায়? হোসেন এখনো ঘুম থেকে ওঠেনি। ও বেষ্টু, তোর কাছে যে জন্য আসা, বলবো কি? আচ্ছা বল। তোর সাথে যে কথা পাকা করেছিলাম সেটা আজ ঠিক করতে আসছি, মানে হোসেন আর আমার মামুনির বিয়ে। আরে এটা তো ভালো কথা, আমিও চাচ্ছি হোসেনের সাথে নীলার বিয়ের কাজ সেরে ফেলতে। আচ্ছা তাহলে তো ভালোই হলো। আন্টি, হোসেন কোথায়? নীলা মামুনি, আজ থেকে আমাকে আন্টি বলবি না বলে দিলাম, আজ থেকে আম্মু বলবি। আর হোসেন উপরে আছে, তার কাছে গিয়ে তুই হোসেনকে ডেকে আন। আচ্ছা আম্মু। নীলা সোফা থেকে উঠে আমার রুমে চলে আসলো। এসে দেখে আমি ঘুমিয়ে আছি। নীলা রুমে গিয়ে আমার বুকের উপর মাথা দিয়ে শুয়ে পড়ল। এদিকে আমি আরামে ঘুমিয়ে আছি আর স্বপ্ন দেখতেছি। হঠাৎ আমার বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। আমি চোখ মিটমিট করে দেখলাম নীলা আমার বুকের উপর শুয়ে আছে। আমি এক ধ্যানে নীলার দিকে তাকিয়ে আছি। নীলা আমার দিকে তাকালো। আমি নীলাকে বললাম, ওই পেতনি, আমার বুকের উপর শুয়ে আছিস কেন? আর ওর কেউ দেখে ফেললে ইজ্জতের ফালুদা হবে। ওই পিছিয়ে মই উঠবো না, আর এই বুক আমার জামাইয়ের বউ, শুয়েছি, তাতে তোর কি? আর কি জন্য এত সকাল সকাল আমাদের বাসায় এসেছিস? এই জন্যে আসি, আগে নিচে চল, আম্মু ডাকে। কি জন্য ডাকে আমারে আম্মু? সেটা গেলেই দেখতে পাবি, এখন চল। আচ্ছা কি আর করার, নিচে চল। তারপর আমি বিছানা থেকে উঠে নীলার সাথে নিচে চলে আসলাম। আমি নিচে এসে নীলার আম্মু আব্বুকে দেখে অবাক। আমি স্বাভাবিক হয়ে সোফায় বসে পড়লাম। আমি ভাবতেছি নীলার আম্মু আব্বু এইখানে কি করতেছে। আমি ভাবনার অবসান ঘটিয়ে নীলার আম্মু আমাকে বলল, আরে হোসেন, তুমি কেমন আছো? এই তো আন্টি, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আল্লাহর রহমতে ভালো আছি। শিউলি, কেবল যে এই কথা হলো, তুই হোসেনকে কথাটা বল, তার মত কি? আরে ঝুমু, তুই বল হোসেনকে। আচ্ছা বলতেছি। তা হোসেন, তোমাকে একটা কথা বলবো, তুমি হ্যাঁ উত্তর দেবা, কিন্তু
আচ্ছা বলেন আন্টি, সমস্যা নাই। আসলে হোসেন, আমার মেয়ে নীলার সাথে তোমার বিয়ে ঠিক করেছি। অবশ্য তোমরা একে অপরকে আগে থেকেই ভালোবাসো। আসলে আন্টি আঙ্কেল, আমি তো নীলাকে ভালোবাসি, এটা সত্য, কিন্তু আপনি আর আমার আম্মু মিলে বিয়ে ঠিক করেছেন। এখন আমি বিয়ে করতে চাচ্ছি না, আরো 2 মাস পর বিয়ে করি। আমি একটু মজা করেই বললাম, নীলাকে রাগানোর জন্য। আমি এই কথা বলতেই দেখলাম নীলা তো ফুল পরিমাণ রেগে আছে। আম্মু রেগে বলল, ঝুমু শোন, আমি জানতাম এই ফাজিল ছেলে এইরকম কথা বলবে। আমি কি হোসেনের মত নিতে বলেছি? আমি আর তুই যখন বিয়ে ঠিক করেছি, 7 দিনের মধ্যেই হোসেন আর নীলার বিয়ে হবে। এটাই আমার শেষ কথা। আরে তুই রাগ করছিস কেন? তুই যা বলবি তাই হবে। এমনি হোসেনের মতো দিলাম। হোসেন না বলে তুই তো ওর আম্মু, তোর সিদ্ধান্তে আমরা রাজি। আম্মু শোনো, ওই হারামি পিচি ছেলে তো জানোই কতটা ফাজিল। ওই পিচ্চির কথা না শুনে আমাদের কাজে মন দিতে হবে। ঠিক বলেছিস মামুনি, আমার ছেলেটা হচ্ছে 1 নম্বরে ফাজিল, সেইটা আমি আগে থেকেই জানি। আম্মু তুমি এইভাবে আমাকে বললা? বলবোই তো। আর শোন, তোর আর আমার নীলা মামুনির বিয়ে 7 দিন পর, এটাই আমার শেষ কথা। হুম। আম্মু আব্বু আপু নীলার আব্বু আম্মুর সাথে কিছুক্ষণ গল্প করলো বিয়ের ব্যাপারে। আমি সোফা থেকে উঠে নিজের রুমে চলে আসলাম। খুশি মনে আমার ভালোবাসার মানুষকে আমি বিয়ে করব। আমি রুমে এসে এই কথাগুলো ভাবতেছি, দেখলাম নীলা কোথা থেকে এসে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে আমার উপর উঠে আমার কলার ধরলো। আমি তো নীলার কর্মকাণ্ড দেখে অবাক। নীলা আমাকে বলল, ওই হারামি, তুই নিজে কি বললি? আমাকে বিয়ে করবি না, তাই না? আরে জানো, আমি তখন মজা করলাম, প্লিজ কলার ছেড়ে দাও। তোর মজা করার গোষ্ঠী কিলাই, তুই একটা আস্ত হারামি। হয়েছে জানো, এইবার মাফ করে দাও। আচ্ছা, মাফ করে দিতে পারি একটা শর্তে। কি শর্ত? একটা জিনিস খাবো, তা দিতে হবে। আচ্ছা কি খাবি বল, এনে দিচ্ছি। ওই জিনিসটা এখানেই আছে। নীলা আমার ঠোঁটের দিকে ইশারা করছে। এইবার আমি বুঝতে পারছি। আমি বললাম, এই না না, এখন নয়, আম্মু আব্বু সবাই আছে। না, আমি শুনবো না, আমি খাবো। আমি বলতে যাবো, তখনই নীলা তার ঠোঁট আমার ঠোঁটের সাথে মিলিত করলো। আমি আর কথা বলতে পারলাম না। দীর্ঘ 10 মিনিট আমার ঠোঁটের উপর আক্রমণ চালালো। আমিও তার সাথে রোমান্স দিলাম। দীর্ঘ 10 মিনিট পর নীলা আমাকে ছেড়ে দিল। আমরা দুজনে হাঁপাচ্ছি। ভাই রে ভাই, আর একটু হলেই গেছিলাম। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, এই তুমি আমাকে মেরে ফেলার প্ল্যান করেছিলে নাকি? আর একটু হলেই তো দম বন্ধ হয়ে যেত। আমার খুব ভালো লাগছিল। আবার হবে নাকি? এই না না, আম্মু আব্বু আছে, আর নয় প্লিজ। আচ্ছা ঠিক আছে, দিলাম তোকে বাসর রাতের তোর উপর সত্যব। পেতনি। আমি নীলা বসে থেকে কিছুক্ষণ গল্প করলাম। আপু এসে আমাদের ডেকে গেল। আপু খেতে ডেকেছে, তাই আমি আর নীলা নিচে চলে আসলাম। দেখলাম আম্মু আব্বু আপু নীলার আম্মু আব্বু বসে আছে টেবিলে। আমি গিয়ে বসে পড়লাম। নীলার সাথে আপু খাবার বেড়ে দিল। আমিও দেখলাম আম্মু আমাকে দেখে হাসছে। আমি আম্মুকে বললাম, আম্মু তুমি আমাকে দেখে হাসছো কেন? হাসবো না তো কি করবো, তোদের দুইজনকে একসাথে খুব মানিয়েছে। আর আম্মু, আজকে আমি তোমার হাতের খাবার তুলে খাবো। না, আমি তোকে তুলে খাওয়াবো না, আমি আজ আমার নীলা মামুনিকে তুলে খাওয়াবো। দেখেছিস, আম্মু আজ আমাকে তুলে খাওয়ালো। আচ্ছা আম্মু। পেতনি, ভালো করে খা, দরদ দেখলে বাঁচি না। মামুনি আসো, তোমাকে তুলে খাওয়াই। আমি আন্টিকে বললাম, আন্টি আমি তোমার হাতে খাবার তুলে খাবো। আচ্ছা আসো বাবা। আর শোনো, আমাকে আর আন্টি বলবো না, আম্মু বলবি। আচ্ছা আন্টি, থুকু আম্মু। তারপর আম্মু নীলাকে তুলে খাওয়ালো, আর শাশুড়ি আমাকে নিজের হাতে খাবার তুলে খাওয়ালো। খাবার শেষ করে আম্মুকে বলে আমি আর নীলা বাইরে চলে আসলাম ঘুরতে। বাইরে এসে আমি নীলার হাত ধরে হাঁটতেছি। আমি পকেট থেকে মোবাইল বের করে রাসেলকে ফোন দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর রাসেল রিসিভ করলো। আমি বললাম, দোস্ত কেমন আছিস? এই তো দোস্ত, ভালো আছি, তুই? ভালো আছি। শালা তুই তো বউ পেয়ে আমাদের ভুলেই গেছিস। ওই হারামি, তোদের আমি আবার কখন ভুলে গেলাম। আর তুই কোথায় আছিস? এই তো রে, বাহিরে নীলার সাথে ঘুরতে আইছি। আর শোন, একটা খুশির খবর আছে। কি খুশির খবর দোস্ত? দোস্ত,
আমার আর নীলার বিয়ে 7 দিন পর। হুম, খুব ভালো। তাহলে তোর বিয়া আমরা সবাই মিলে খাইতে পারমু। হুম। আর শোন, তুই কোথায় আছিস? এই তো দোস্ত, বাসায় আছি। রিদিতার আব্বু আম্মু ভাই বেড়াতে আইছে। ও ভালো, তাহলে তুই ওইদিকে সামলা, পরে কথা হবে। আচ্ছা দোস্ত, বাই। আচ্ছা বাই। আমি কথা বলে রাসেলের ফোন রেখে দিলাম। আমি নীলাকে বললাম, নীলা, তুমি আজকে কোথায় বেড়াতে যাবে বলো? চলো যান, আজকে পার্কে যাই ঘুরতে। ওখানে গিয়ে আমার আর তোমার সময় ভালোই কাটবে। আচ্ছা চলো। তারপর আমি আর নীলা পার্কে আসলাম ঘুরতে। এভাবে নীলার সাথে ঘুরে বেড়ে সারাদিন কেটে গেল। আজ আমার আর নীলার জীবনের খুশির দিন, কারণ আমার সাথে নীলার 7 দিন পর বিয়ে হবে। এভাবে কেটে গেল 4 দিন। নীলার সাথে 4 দিন ঘুরে বেড়াইছি, মজা করছি। আজ আমি ঘুম থেকে ভোরেই তাড়াতাড়ি উঠলাম, উঠে আব্বুকে নিয়ে মসজিদে গেলাম নামাজ পড়তে। নামাজ পড়া শেষ করে আমি আব্বু বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। হেঁটে হেঁটে বাসায় চলে আসলাম আমি আর আব্বু। আমি বাসায় এসে দেখলাম আম্মু আপু সোফায় বসে আছে। আমি আব্বু গিয়ে সোফায় বসলাম। আপু আমাকে বলল, তা ভাই, তোর তো খুশির দিন, আর 3 দিন পর তোর আর নীলা আপুর বিয়ে হবে। হুম, তোকে বলা লাগবে না। আর শোন, আমার বিয়ের পর তোকে বিয়া দিমু। আমুই জাগো না, পিচ্ছি কি বলতেছে? আমারে তাই বিয়ে দিবে? তোদের ভাই বোনের ব্যাপার তোরা বোঝ। হুর, আম্মু তুমিও হাসতেছো? এই তোরা থাম। আর কোন পিচ্ছি বললো আমার মামনিকে বিয়া দিবে? কে আর বলবে? তোমাদের গুণধর ছেলে বলো, হারামি পিচ্ছে একটা। আমরা কিছুক্ষণ গল্প করলাম। আমি সোফা থেকে উঠে আপুর মাথায় টোকা দিয়ে বহু দৌড় দিলাম। আপু বলছে, পিচ্ছি তোরে আমি পরে দেখে নিমু। আমি দৌড় দিয়ে রুমে চলে আসলাম। এসে বিছানায় বসে পড়লাম। বইসা থাইকা আর কি করবো, তাই আমি পকেটে মোবাইল বের করা নীলাকে ফোন দিলাম। কিছুক্ষণ পর নীলা ফোন রিসিভ করলো। আমি বললাম, কেমন আছিস নীলা? ভালো আছে। তুই কেমন আছিস জান? ভালো আছি। কি করছিস এখন তুই? এই তো কেবল ঘুম থেকে উঠে বসে আছি। ও, তুই আজ আমাদের বাসায় আয়, একসাথে ঘুরতে যাব। না রে, আজকে ঘুরতে যেতে পারবো না। আম্মু আমাকে বাসা থেকে বের হতে দিবে না। কেন বের হতে দিবে না? কারণ বিয়ের মাত্র আর 3 দিন আছে। তোর সাথে দেখাও করতে দিবে না। একেবারে বিয়ের সম্পন্ন হলে এইটা আমাদের পুরো পরিবারের রীতি অনুসারে চলে আসছে। কি, আমি তোর সাথে 3 দিন দেখা করতে পারবো না একেবারে বিয়ের পরে? গোজান, এতে আমার করার কিছুই নাই। আমি তোকে ছাড়া এই 3 দিন যে কি করে থাকবো সেটাই উপর গলায় জানে। কি আর করার, আমিও তোর সাথে দেখা করতে পারবো না রে। হুর। আমি আর নীলা 1 ঘন্টা কথা বললাম ফোনে। ফোন রেখে দিয়ে নিচে চলে আসলাম। খাবার খাওয়া শেষ করে বন্ধুদের ফোন দিলাম। বন্ধুদের নিয়ে আমি ঘুরে বেড়ালাম। আমি বিয়ের আগে নীলার সাথে দেখা করতে পারবো না, বন্ধুদের সাথে ঘুরে বেড়াই। আমার সারাদিন কেটে গেল। এইভাবেই কেটে গেল 3 দিন। এই 3 দিনে আমি নীলার সাথে অনেক কথা বলছি। আমার পরিবার আর নীলার পরিবার একই সাথে যখন বিয়ের কেনাকাটা করতে গেছিলাম, তখনই নীলার সাথে দেখা হয়েছে। আজ আমার বিয়ে। আল্লাহর রহমতে ইসলামিক শরীয়ত মোতাবেক আমার আর নীলার বিয়ে সম্পন্ন হলো। বিয়েতে আমার বন্ধুদের পরিবার, রিদিতা, রাসেল, কামরুল, নীল, রবিন সবাই এসেছে। আনন্দের মধ্যে দিনটা কেটে গেল। আব্বু, আম্মু, আপু সবাই খুশি। এখন রাত হয়ে গেছে। আমি এখন বাসার ছাদে দাঁড়িয়ে আছি। আমি আকাশের দিকে তাকিয়ে খোলা মনে আগেরকার দিনগুলো ভাবছি। আজ থেকে 1 মাস আগে থেকে আমি কেমন ছিলাম, আর 1 মাস পর আমার পরিবার সম্মতি সবাই মিলে আমার আর নীলার বিয়ে হয়ে গেল। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এটা যে খুশির কান্না। আমি এই কথাগুলো ভাবতেছি, তখন ঘাড়ে হাত পড়লো। তাই আমি চোখ মুছে পিছনে তাকালাম। দেখলাম আম্মু দাঁড়িয়ে আছে। আম্মু আমাকে বলল, আব্বু, তুই ছাদে দাঁড়িয়ে আছিস আর বৌমা ওইদিকে রুমে বসে আছে। যা রুমে যা আব্বু। এই তো আম্মু যাচ্ছি। আর তুই কান্না করছিস কেন হোসেন? এমনি আম্মু, আমার কান্না যে খুশির কান্না। থ্যাংক ইউ আম্মু। এই বলে আমি আম্মুকে জড়িয়ে ধরলাম। আম্মু আমাকে জড়িয়ে ধরে বলল, পাগল ছেলে আমার। যা আব্বু, নিচে যাও, বৌমার কাছে যাও। আচ্ছা আম্মু। আমি আম্মুকে ছেড়ে দিয়ে ছাদ থেকে নিচে চলে আসলাম। আমি রুমে যাব, তখনই রাসেল আমার সামনে আসলো আর বলল, মামা, বিয়ে সেরেই ফেললি, বাসর রাতে কিন্তু বিড়াল মারতে বলিস না। হারামি। যাও যাও মামা। আর রাসেল চলে গেল।
আর আমি মনে 1 কেজি সাহস নিয়ে দরজা খুলে রুমে প্রবেশ করলাম। দেখলাম রুমটা অনেক সুন্দরভাবে সাজানো হইয়াছে। আমি দেখলাম নীলা লাল শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে বসে আছে। আমার দরজা খোলার শব্দ পেয়ে নীলা মাথা তুলে আমার দিকে তাকালো আর বিছানা থেকে উঠে এসে আমার পায়ে সালাম করলো। আমি বললাম, বেঁচে থাকো মা। নীলা উঠে বলল, কি বলি হারামি পিচ্ছি, দূরে তো। কিছু না নীলা, চলো আগে উজু করে এসে আমি আর তুমি 2 রাকাত নফল নামাজ পড়ে নিই। আচ্ছা চলো। আমি আর নীলা গিয়ে নামাজের জন্য অজু করে আসলাম। এসে আমি আর নীলা 2 রাকাত নফল নামাজ পড়লাম। পড়া শেষ করে আমি আর নীলা বিছানায় বসে পড়লাম। নীলা আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল আর নীলা আমার উপর উঠলো। আমি বললাম, এই কি করছো? আমার উপর উঠলা কেন? কি জন্য উঠলাম দেখাচ্ছে। আমি বলতে যাব, তখনই নীলা আমার ঠোঁট নিজের আয়ত্তই নিয়ে নিল। আমি আর বলতে পারলাম না। আমিও নীলার সাথে কিস করাতে রোমান্স দিলাম। দীর্ঘ 10 মিনিট নীলা আমার ঠোঁট চুষতেছে। আমার খুব ভালোই লাগতেছে। নীলা আমাকে ছেড়ে দিল। আমাকে বলল, কেমন লাগলো গো চান? ভালোই লাগছে। আমি নীলাকে বিছানায় ফেলে দিয়ে আমি নীলার উপর উঠে পড়লাম। নীলা আমাকে বলল, ওই হারামি পিচ্ছি, আগে গিয়ে লাইট অফ করে আসো, পাঠক পাঠিকারা তো দেখতেছে। ইস, মনেই নাই। এই যান 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 পাঠক পাঠিকারা, আপনারা তো হা করে দেখতে আইছেন। আমি এখন লাইট অফ করে দিই। তারপর আমি গিয়ে ঘরের লাইট অফ করে এসে আমি নীলাকে জড়িয়ে ধরে আমি আর নীলা ভালোবাসার গভীর সাগরে ডুব দিলাম। আমি নীলাকে নিয়ে বেবি আমার মিশনে নেমে পড়লাম। আর আমি ছোট মানুষ তো, তাই আর বলবো আপনাদের পরে একদিন। যেই মাসে শনিবার নাই সেই মাসে বলমনিময় সমাপ্ত। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।